আসসালামু আলাইকুম সবাই, আশা করি বেশ ভালো আছো, সুস্থ আছো। আজকে কিসের ক্লাস এবং আমার পাশে কে আছে? গতকাল যারা লাইভে ছিল তারা জানো, যাদের টার্গেট গুচ্ছের জিকে নিয়ে ভয়, এবং স্পেশালি গুচ্ছ জিকেতে আইসিটি থেকে 5টার মতো প্রশ্ন আসতে পারে, এবং এই 5টার মধ্যে 5টায় যাতে তোমার কমন পড়ে সেই জন্য আমরা 2টা ফ্রি ক্লাস নিব। 2টা ফ্রি ক্লাসের আজকে হচ্ছে প্রথম ক্লাস। তোমাদের সাথে ক্লাসে আছে পাপ্পু ভাইয়া, অলরেডি তোমরা অনেকে চিনো, অনলাইনে ওনার ক্লাস দেখেছো হয়তো, বা ওনার যে পেজ রয়েছে আইসিটি ইকুয়াল টু ওয়াটার, যারা 25-26 ব্যাচ তোমরা হয়তো সেখানে যুক্ত হবে। সো জানো যে সেখানে ভাইয়া আইসিটি পড়ায়। সো গুচ্ছ জিকের আইসিটি অংশে আমাদের পেইড কোর্সে তোমাদের পাপ্পু ভাইয়া থাকছে। গতবার গুচ্ছ জিকেতে যে আইসিটি প্রশ্নগুলো এসেছিলো, এর আগে এসেছিলো, পাপ্পু ভাইয়া যা যা পড়িয়েছে তা কমন পড়েছে আলহামদুলিল্লাহ। সো আজকে আমাদের যে ফ্রি ক্লাস থাকবে সেখানে আমরা 20-21 সেশনে গুচ্ছ জিকের পুরোটাই হয়েছিল আইসিটির উপরে, সেটা ভাইয়া সলভ করাবে সবগুলো। সো যারা থাকবা সবাই হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা। এবং আরেকটা ফ্রি ক্লাসও হবে এই নাবিল জিকে পেজে এবং নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, সেটা হবে বাকি সনগুলোর গুচ্ছ জিকের আইসিটি সলভ করবে ভাইয়া। 2টা সলভ ক্লাস গেল বিগত সালের প্রশ্নের। এই কি শেষ না, গুচ্ছ জিকের আইসিটির জন্য যতগুলো ক্লাস লাগে তোমাদের ভাইয়া করাবে, সেটা হচ্ছে পেইড ব্যাচে। পেইড ব্যাচ নিয়ে আমরা পরে কথা বলবো। যাদের টার্গেট গুচ্ছ, রাবি, চবি, 7 কলেজ, তাদের জন্য আমাদের একটা বান্ডেল রয়েছে, একবার টাকা পে করে সবগুলোর জিকে প্রিপারেশন হয়ে যাবে। সো আজকে ক্লাসে যুক্ত যারা হচ্ছ তোমরা হচ্ছে সবাই একটা রিয়েক্ট দাও মাস্ট। আর তোমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করো, সর্বোচ্চ মেনশন করো। যারা সর্বোচ্চ মেনশন শেয়ার করবা তাদের জন্য আজকে গিফট আছে। সো ভাই আপনি বলেন আজকে কিভাবে ক্লাস হবে, কি কি করাবেন, যদি একটু সবাইকে বলতেন। আচ্ছা, আজকে মেইনলি আমরা হচ্ছে আপনার প্রথম যেবার গুচ্ছ পরীক্ষাটা হয়, মেইনলি ওটা ছিল একদম টোটালি আইসিটি বেস। তো ওই পুরা আমরা আইসিটির প্রশ্নটা সলভ করবো, যে 25টা প্রশ্ন আছে। আমরা যারা মোটামুটি গুচ্ছ নিয়ে প্রিপারেশন নিচ্ছ তোমরা অলরেডি জানো যে প্রথম দিকে পুরো আইসিটির একটা সেগমেন্ট ছিল যেখান থেকে পুরা 25টা প্রশ্নই শুধু আইসিটি থেকে আসতো। বাট সমস্যা হচ্ছে আমরা সবাই জানি যারা রিলেট করতে পারবা, বিশেষ করে আর্টস কমার্সে যারা আছে ওরা মেইনলি অনেকেই, নট অনলি অনেকে বলি 80% স্টুডেন্ট হচ্ছে তোমার সি প্রোগ্রামিং চ্যাপ্টারটা স্কিপ করে ফেলে। আমি যেমন ছিলাম স্কিপ করেছিলেন। আচ্ছা আচ্ছা, যদি এটা খুবই মজার এবং সহজ, তো অনেকেই আসলে যে ভয়টা পাই, কারণ আমরা তো আসলে জানি না কোনটা, যেটা আমরা পারি সেটা আমাদের সহজ লাগে, পারি না কঠিন লাগে। তো আমাদের সিনিয়ররা বা অন্য ভাই ব্রাদার যারা আছে তাদের আমাদের আগে থেকেই বুঝাই দেয় যে এই অধ্যায়টা অনেক কঠিন, এই জন্য আমরা অনেকেই স্কিপ করি। তো এই কারণে হচ্ছে ধরো এই যেহেতু বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বলি, আইসিটি পরীক্ষা অনেকেই খারাপ পাস পাওয়া যায়। তুমি চাইলে যে কোনো চ্যাপ্টার একটা স্কিপ করতে পারবা, এই জন্য ম্যাক্সিমাম স্কিপ করলে এই যে এক্সামে এসে মানে অ্যাডমিশন টেস্টে ধরাটা খেয়ে যায়। ঠিক আছে, তো ওই জায়গা থেকে পরবর্তীবার থেকে এই প্রথম একবারই এতবার দিছে, মানে 25টা একদম আইসিটি সেগমেন্ট ছিল। এর পরবর্তীতে মানে প্রতিবারই 4টা, 5টা, 6টা এরকম, মানে 5টার আশেপাশে আমরা ধরতে পারি 5টা আসবে, অথবা 6টা ধরতে পারি আমরা, মানে 5টা ওরা, আমি যতটুকু জানি যে ওরা বলেই রাখছে যে 5টা আসবে এরকম একটা। তো এটার কমও আসতে পারে, বেশিও আসতে পারে। যেমন আমরা একবার দেখেছি 7টা এসেছে, আবার একবার দেখছি 3টা 4টাও আসছে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে আমরা খুব বেশি কথা বাড়াবো না, আজকে আমরা হচ্ছে তোমাদের প্রশ্ন আসতে পারে সেগুলো আমি তোমাদের সলভ করিয়ে দিব। এবং আমি যেটা সবসময় ফোকাস করি সেটা হচ্ছে অ্যান্সার জানাটা আমার মেইন টার্গেট না। আমার জানা উচিত, ধরো যে আমি এখানে অলরেডি অ্যান্সার আছে, তোমরা অ্যান্সার করতে পারবা, যেমন এটা বলতেছে এটা হচ্ছে ল্যান অ্যান্সার হবে। বাট আমার ফোকাস ওখানে না, তোমাকে জানতে হবে কেন ল্যান হলো, এই 3টা হইল না কেন। এইটা যখন তুমি বুঝতে পারবা তখন তোমার কাছে যত প্রশ্নই ঘুরাই দিক তুমি অ্যান্সার করতে পারবা। আর অ্যাডমিশন যেহেতু অনেক ট্রিকি কোশ্চিন আসে, ইজি বাট ট্রিকি কোশ্চিন দেয়, মানে একই জিনিস ঘুরাই ফিরাই বলে অনেক রকম। তো আমি যদি না জানি যে কেন হচ্ছে না অন্যগুলা, দেন ইট উইল বি ডিফিকাল্ট ফর মি যে চুজ করবো কোনটা লাগাইতে হবে। ঠিক আছে, তো আজকের ক্লাস করলে তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবা যে আমরা কিভাবে পড়াই আর কেমনে তোমার পড়তে হবে আইসিডির প্রিপারেশনটা। তোমার কাছে আইসিডি আজকের পর থেকে অনেক ইজি লাগবে ইনশাল্লাহ। আর 4 অধ্যায়, 5 অধ্যায়, 3 অধ্যায় অনেকেই আছো কোনো স্পেসিফিক একটা ম্যাথ চ্যাপ্টার স্কিপ করেছো। আমি এতটুকু বলছি, মানে আমি যদি জানি 100 জনের 80 জন তুমি 5 অধ্যায় স্কিপ করেছো, বাট আমি কথা দিচ্ছি তোমার যদি 5 অধ্যায়ের মিনিমাম নলেজও না থাকে, তুমি কিছু নাও পারো, 5 অধ্যায়ের প্রত্যেকটা প্রশ্ন তুমি পারবা, এই গ্যারান্টি আমি দিচ্ছি কোনো নলেজ ছাড়াই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো যেটা হচ্ছে কথা, মানে মেইন কথা আমি বলে দিই যে গুচ্ছ জিকে আইসিটি লাগবে, অর্থনীতি লাগবে। আমি 2জন টিচার আমরা ঠিক করেছি আমার ব্যাচের জন্য, আর বাকি বিষয়গুলো গুচ্ছ জিকের আমি পড়াবো। এবং আজকে এবং আগামীকাল হতে পারে 2টা ফ্রি ক্লাস।
আইসিটি সলভ করাবে, এরপর বাকি সব ক্লাস কিন্তু পেড ব্যাচে হবে। সো যারা যুক্ত হওয়ার হয়ে যাও, রাবি, চবি, গুচ্ছ, 7 কলেজের জন্য জিকে ফুল কভার করতে চাও, একটা কোর্সে একবার টাকা পে করে নাবিল জিকে পেজে নক দিও। সো ভাই হচ্ছে সবগুলো সলভ করাবে একটা একটা করে, একটু খাতা কলম নিয়ে নোট করো। আর যারা রিয়েক্ট দিয়ে শেয়ার করেছো, বন্ধু মেনশন দিয়েছো, তোমরা অবশ্যই 2জন গিফট পাবে। এটা ভাইয়াই আজকে একটু পরে ঘোষণা করে দিবে। তো সবাই শেয়ার করে থাকো, ক্লাস শুরু করে দিই আমরা। খুবই সুন্দর একটা ক্লাস হবে, তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো। আর যারা এখনো হচ্ছে ক্লাসটা শেয়ার দাও নাই, তোমার বন্ধু বান্ধব, পরিচিত তো বন্ধু বান্ধব আছে, তোমার সহপাঠী যারা এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, দে আর ফাইটিং দেয়ার বেস্ট, যে আমাদের কিছু একটা দরকার, সবাইকে মেনশন দাও, সবাই একসাথে ভালো কিছু করো, ঠিক আছে? সবাই শেয়ার দিয়ে আমাদের পাশে থাকো। আজকের ক্লাসটা আমি এখনই শুরু করছি। আর আমি আগেই বলে নিচ্ছি, আমি পড়াবো হচ্ছে তোমাদের কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, ওই রিলেটেড আর কি এমসিকিউ আসতে পারে এবং বাকিগুলা কেন হচ্ছে না, প্রত্যেকটা এলাবোরেটলি আমি তোমাদের বলবো। একটা এমসিকিউ সলভ করতে আমি অনেক বেশি সময় নিব। ওকে, সো আমি যদি প্রথম প্রশ্নে চলে আসি, আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা প্রশ্ন আসছে, একটা গবেষণাগারে, তো আমার কি পয়েন্টটা এখানে কি, গবেষণাগার, ঠিক আছে? একটা গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত? প্রশ্নটা এসেছে হচ্ছে 2 অধ্যায় থেকে। আমরা জানি কমিউনিকেশন যে চ্যাপ্টারটা, সেই অধ্যায় থেকে আসছে। তো এখানে আমাকে বলেছে যে গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। যেহেতু তোমরা অলরেডি অ্যান্সার দেখতে পাচ্ছ, তোমরা জানো এটার অ্যান্সার ল্যান হবে। কেন হবে সেটা আমি এখন বলবো, এবং কেন বাকিগুলো হবে না সেটাও আমি তোমাদের বলবো। তো যেমন ধরো এখানে ল্যান বলছে, ল্যান বলতে কি বোঝায়? লোকাল এরিয়া নেটওয়ার্ক। সো ল্যান আমার কোথায় ব্যবহার করা হয়? আমরা জানি যে ল্যানটা একটা বিল্ডিংয়ে অথবা পাশাপাশি 1-2টা বিল্ডিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। অর্থাৎ ধরো তোমার বাসা, মানে একটা কর্পোরেট প্রতিষ্ঠান আছে, তুমি যদি একই বিল্ডিংয়ের কয়েকটা ফ্লোরে তোমার বিল্ডিংটা থাকে অথবা পাশের বিল্ডিং, তো এই 2টা বিল্ডিংয়ের মধ্যে তুমি যদি তোমার ধরো অফিস তোমার একই বিল্ডিংয়ের 5 তলায় একটা, 7 তলায় একটা এবং পাশের বিল্ডিংয়ের আরেকটা আছে, একটা ফ্লোরে আছে, তুমি যদি এইগুলাকে কানেক্ট করতে চাও তখন তোমাকে ল্যান ব্যবহার করতে হবে। কারণ লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে কি বোঝায়? লোকাল কিছু। যেমন ধরো আমি আমার এলাকায়, আমাকে লোকাল কেন বলে? কারণ আমি ওই এলাকায় বড় হয়েছি এবং ওই এলাকাটা আমার। তুমি পাশের গলি থেকে আসলেও কিন্তু আমি তোমাকে লোকাল বলি না, কারণ আমি ওই গলির লোকাল ছেলে। তো এই লোকাল বলতে বুঝাবে যে খুব কাছাকাছি। যেমন হচ্ছে তোমার এই যে গবেষণাগার, আমি যদি গবেষণাগারের কথা বলি, রিসার্চ যে প্রতিষ্ঠান অবশ্যই একটা বিল্ডিংয়ের মধ্যে থাকে, আমরা সবাই জানি। একই বিল্ডিং একটা রিসার্চ প্রতিষ্ঠান হতে পারে, অথবা একই বিল্ডিংয়ের 1-2টা ফ্লোর হতে পারে। তো এটা কি একটা নির্দিষ্ট ভৌগোলিক এরিয়া আছে, যেই এরিয়ার মধ্যেই ও হচ্ছে সীমাবদ্ধ। তার মানে এইখানে একমাত্র ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে, যেটা হচ্ছে এটার অ্যান্সার হইতে পারে, কারণ গবেষণাগার একটা বিল্ডিংয়ের মধ্যে সীমাবদ্ধ। ম্যান কেন হবে না? ম্যান মিনস হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেটা পুরা একটা শহরকে কভার করে। যেমন ধরো পুরা ঢাকা শহরে যতগুলো আমার বিল্ডিং আছে, বা ঢাকা শহরে আমার বিভিন্ন পয়েন্টে আমার অনেকগুলো অফিস আছে, লাইক আমার যাত্রাবাড়িতে একটা অফিস, আমার শাহবাগে একটা, গুলশানে একটা, বনানীতে একটা, সবগুলোকে যখন আমি কানেক্ট করব তখন সেটা ম্যান। কিন্তু আমরা জানি গবেষণাগার একটা বলেছে, কয়টা বলেছে? একটা গবেষণাগার। এমন যদি বলতো ঢাকা শহরের 20টা গবেষণাগারকে আমরা কানেক্ট করেছি, দেন এটা আমরা বলতে পারতাম ম্যান। কিন্তু ওরা কিন্তু একটা বলেছে। ওয়ান মানে কি বুঝায়? ওয়ান তো আমরা সবাই জানি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সেটা আরও বড় টার্মে বুঝায়। যেমন ধরো ঢাকা শহরের বাইরে পুরা বাংলাদেশ অথবা বিশ্বের কয়েকটা দেশের মধ্যে অনেক শহরের মধ্যে যদি আমি কানেক্ট করি, লেটস সে আমার ইন্ডিয়ার দিল্লিতে একটা ব্রাঞ্চ আছে, ঢাকাতে একটা ব্রাঞ্চ আছে, চট্টগ্রামে আছে, নেপালে আছে, ইউএসএতে আছে, লন্ডনে আছে, সবগুলাকে আমি যখন কানেক্ট করব তখন আমার ওয়ান হবে। তার মানে আমি বুঝতে পারছি ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, দুইটার একটাও হবে না। আর প্যান বলতে কি বুঝায়? প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেটা আমি পার্সোনাল কাজে ব্যবহার করি। এটা সাধারণত একটা রুমের মধ্যে হয়ে থাকে। আমি যদি ধরো তোমার নাবিল ভাই আমার পাশে আছে, আমি যদি তোমার নাবিল ভাইয়ের সাথে কোনো কমিউনিকেট করি, যেমন আমি ব্লুটুথে তাকে কোনো ফাইল সেন্ড করি অথবা সে আমাকে পাঠায়, সেটা হয়ে যাবে তোমার প্যান। কিন্তু আমরা জানি একটা গবেষণা প্রতিষ্ঠান অবশ্যই একটা রুমের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা অনেক অনেক বড় একটা এরিয়া নিয়ে হয়, বাট সেটা অবশ্যই একটি বিল্ডিংয়ের মধ্যে। যেহেতু একটি বিল্ডিংয়ের মধ্যে আমরা বলতে পারি একটা গবেষণাগার, সেটা ল্যানের আন্ডারে আসবে। তো এখান থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে? যেমন বলতে পারে ধরো তোমার ক্যাম্পাসের একটা ফ্যাকাল্টি, ওই ফ্যাকাল্টিটা কিসের আন্ডারে? ওটাও ল্যানের আন্ডারে। এরকম বলতে পারে যে অমুক একজনের সাথে ব্লুটুথে কোনো একটা ফাইল শেয়ার করলো, সে তাহলে কি করলো বলো তো? প্যান ইউজ করলো, কারণ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আমরা যেগুলো পার্সোনাল কাজে ব্যবহার করি, যে আমার মুভি লাগবে, তুমি মুভি শেয়ার করছো, আমার ফোনে ছবি তুলছো, আমি তোমাকে সেন্ড করছি, দিস ইজ কল পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেটা আমি পার্সোনাল কাজে ব্যবহার করি, ঠিক আছে? আর ম্যান বলতে পুরো একটা শহরকে বোঝায়, ওয়ান বলতে শহরের বাইরে পুরো ওয়ার্ল্ডকে বোঝায়, ঠিক আছে? তো আমার কেমন প্রশ্ন আসতে পারে? যদি বলে যে ধরো একটা এইখানে এই সেম প্রশ্ন যদি আমি 4টা দিয়ে বুঝাই, মানে এইটা তো পসিবল না, প্যান কখনোই পসিবল না। এই দুটা যদি আমি বুঝাই, ধরো আমার ঢাকা শহরের বিভিন্ন জায়গায়
এই গবেষণা বলছে যে ঢাকা শহরের 15টা গবেষণা প্রতিষ্ঠানকে একসাথে কানেক্ট করতে চাই, তখন আমার অ্যান্সার হতো ম্যান। আমার যদি বলতো আমার বিভিন্ন দেশের অনেকগুলো হচ্ছে রিসার্চ প্রতিষ্ঠান একসাথে বলে কাজ করবে, দেন এটাকে আমরা অ্যান্সার করতাম ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তার মানে আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, লেটস আমরা পরেরটাই যাই যে gmail.com কি নির্দেশ করে। অলরেডি আনসার দেখতে পাচ্ছ, মেইল সার্ভার বলছে, কিন্তু মেইল সার্ভার কেন হবে? কারণ হচ্ছে এখানে সার্চ ইঞ্জিন দ্বারা আমি আসলে কি বুঝি? সার্চ ইঞ্জিন দ্বারা বুঝি যে আমার কোনো কিছু সার্চ করতে হবে, যেমন google.com, bing.com, pipilika.com, যেখানে আমি কোনো স্পেসিফিক একটা টপিকে প্রশ্ন করি যে আমার এই জিনিসটা কি। যেমন ধরো আমি পারতেছি না যে হচ্ছে আমি ধরো এটাই সার্চ দিলাম যে জিমেইল কি, আমরা সার্চ দিচ্ছি কই আমার একটা নির্দিষ্ট একটা ব্রাউজারে যায়, যেমন হতে পারে গুগল ক্রোম, কেউ ইউজ করতে পারে অপেরা মিনি, ইউসি মিনি অর এনি কাইন্ড অফ ব্রাউজার, যেখানে তুমি যে সার্চ দিচ্ছ যে আমার এই জিনিসটা কি। সার্চ ইঞ্জিন কি তোমার ওই সার্চের প্রেক্ষিতে কিছু একটা এনে দিচ্ছে। জিমেইল কিন্তু তোমাকে কোনো সার্চ দিলে সেটা এনে দিচ্ছে না, দ্যাট মিনস জিমেইল কোনো সার্চ ইঞ্জিন না। ওকে, দেন বলছে ইমেল অ্যাড্রেস। এইটা একটা কনফিউশন লাগতে পারে। ইমেল অ্যাড্রেস আমরা কোনটাকে বলতে পারি? লেটস সে আমি আমার ইমেল অ্যাড্রেসটা লিখতেছি যে আশরাফুল আলম q@gmail.com। সো আমি যে এই পুরো একটা অ্যাড্রেসটা তোমাকে দিলাম, এই অ্যাড্রেসে তুমি চাইলে আমার সাথে কমিউনিকেট করতে পারবা যে ভাইয়াকে আমি একটা মেইল পাঠাইলাম। তো এই যে পুরাটাকে বলা হচ্ছে তোমার একটা ইমেল অ্যাড্রেস। কিন্তু gmail.com কিন্তু কোনো একজন স্পেসিফিক পার্সনের কোনো অ্যাড্রেসকে দিচ্ছে না যে তুমি gmail.com দিয়ে তো সবাইকে বোঝাচ্ছে, পুরো একটা জিমেলকে বোঝাচ্ছে। তুমি কি কাউকে স্পেসিফিক্যালি কোনো কিছু সেন্ড করতে পারবা বা রিসিভ করতে পারবা না। ইমেল অ্যাড্রেস বলতে পুরো একটা ইমেলের ঠিকানা বোঝাচ্ছে, যেই ঠিকানায় তুমি কিছু পাঠাতে পারবা অথবা রিসিভ করতে পারবা। ওকে, আর মানে অ্যাড্রেসটা হবে না। দেন আসে হচ্ছে প্রোটোকল। হোয়াট ইজ প্রোটোকল? প্রোটোকল মিনস হচ্ছে কোনো একটা রুলস রেগুলেশন নিয়ম নীতির মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। লেটসে তুমি দেখবা যখন তোমার এরিয়াতে কোনো ভিআইপি যায়, তোমার পুরো রাস্তাটা ব্লক করে তাদেরকে দেওয়া হয়। তুমি যদি জিজ্ঞাসা কী হয়েছে, বলবে যে তাদের ভিআইপি প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে। সো প্রোটোকল আমি একদম সহজ ভাষায় বুঝাচ্ছি। প্রোটোকল মিনস কোনো রুলস আছে যেটা আমাকে মেনটেন করতে হয়, ঠিক আছে? যেমন আমার একটা অফিসের প্রোটোকল থাকে, একটা স্যুট বুট পরে যেতে হবে। তোমার স্কুলের বা তোমার কলেজের একটা প্রোটোকল থাকে যে তোমাকে ড্রেসে যেতে হবে। সো আমি যদি সহজ ভাষায় বলি, প্রোটোকল মিনস যেই রুলস রেগুলেশন মেনটেন করে তুমি ওই জায়গাটা কাজ করবা, ঠিক আছে? যেমন তোমার কলেজ ড্রেস তোমার হচ্ছে প্রোটোকল, তোমার চুল কাটানো স্টাইলটা কলেজে যেটা সেটা তোমার প্রোটোকল, তোমার বাবা মার সাথে যেভাবে কথা বলবা আমার সাথে নিশ্চয়ই সেমভাবে কথা বলবা না, বা তোমার বন্ধুর সাথেও আবার সেম স্টাইলে কথা বলবা না। দিস ইজ অলসো কল্ড প্রোটোকল। তো প্রোটোকল আমার এইখানে কি বুঝাবে? যখন আমি কাউকে ইন্টারনেটের মাধ্যমে কোনো কিছু সেন্ড করব, তখন আমাকে নিশ্চয়ই কোনো প্রোটোকল মেনটেন করতে হবে। হুটহাট করে যেমন আমি আমার টিচারকে নিশ্চয়ই হাই স্যার এমন দিতে পারবো না, রাইট? তো আমার একটা প্রোটোকল মেনটেন করতে হচ্ছে। তো এখানে gmail.com কিন্তু কোনো প্রোটোকল নয়। প্রোটোকলটা আমি যদি উদাহরণ দিই, যেমন আইপি বলা হয় যেটাকে, যে আইপি। তো আইপি হচ্ছে কি? ইন্টারনেট প্রোটোকল। যে ইন্টারনেটের যে প্রোটোকল মেনটেন করে সেটাকে হচ্ছে আমরা আইপি বলতে পারি। তো তার মানে আমরা হচ্ছে প্রোটোকলটাও না। তাহলে সার্চ ইঞ্জিন হলো কি? একটা মেইল সার্ভার, যে আমরা ওই সার্ভারটা মেনটেন করে কাউকে ফাইলটা পাঠিয়ে থাকি, ঠিক আছে? এই জিমেইল থেকে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটা জিমেইল, ঠিক আছে? যেন ইয়াহু একটা অপশন হতে পারে, বিং অপশন ইয়াহু হতে পারে, আর হচ্ছে তোমার gmail.com হতে পারে। আর এখন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জিমেইলই চলে, ইয়াহু ম্যাক্সিমাম কেউ চিনেই না। ওকে, সো এই টাইপের প্রশ্ন তোমার আসতে পারে। ওকে, নেক্সট ওয়ান যদি আমি আসি যে ক্লাউড স্টোরেজ নয় কোনটা, ঠিক আছে? আমি যদি ক্লাউড স্টোরেজ নয় কোনটা বলতে যাই, তো দেখো এখানে অলরেডি অ্যান্সার দেখতে পাচ্ছ, হার্ড ড্রাইভ। তো আমি এখন আসি যে হার্ড ড্রাইভ কেন এবং বাকিগুলা কেন হচ্ছে না। ক্লাউড স্টোরেজ কি? ধরো আমার কাছে আমি একটা ফাইল কিনবো বা আমি একটা প্রতিষ্ঠান দিব, প্রতিষ্ঠানটা অনেক বড়, লাইক আমার 1000 লোক লাগবে। তো আমার 1000 লোকের জন্য আমি দেখলাম যে আমার ওই হিসাবটা করার জন্য আমার প্রতি মাসের একটা লাস্ট ডেটে অথবা মানে খুব কম টাইমে আমার হচ্ছে 1000টা কম্পিউটারের প্রয়োজন হয়। তো আমার কাছে ধরো টাকা নাই, দ্যাট মিনস আমি তো কিনতেই পারছি না। তারপরে ধরো আমার কাছে টাকা আছে। এখন আমি একটা গল্প বলবো তোমাদের। এই গল্পটা বললে তুমি পুরা ক্লাউড স্টোরেজটা বুঝে যাবা যে হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং, ঠিক আছে? লেটস সে আমি একটা গল্প শুনেছিলাম যে আমাদের সাবেক ভিসি স্যার, নাম না বলি, তাকে হচ্ছে সিনেট বিল্ডিংয়ে একটা প্রশ্ন করা হয়েছিল যে আমাদের এত বাজেট থাকতে, আমাদের এমনি অ্যালামনাই প্রতিষ্ঠান থাকতে, আমরা চাইলেই তো আমরা কারোর কাছে বললেই আমাদের বাস কিনে দেয়, তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিক বাস কেন ভাড়া নিয়ে চালানো হয়, ঠিক আছে? তো আমাদের তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস নাই, বা চাইলেই অন্য কোনো ব্যাংক প্রতিষ্ঠান আমাদের বাস দিবে, তারপরেও আমরা
কেন বাস ভাড়া নিয়ে চালাই। যেমন আমাদের 200 বাস থাকলে মোর দ্যান 100 বাস মেবি হচ্ছে ভাড়া, তাই না ভাই? 100 বাসের উপরে ভাড়া বাস, যেটা তোমরা হচ্ছে অলরেডি সব জায়গায় দেখো যে একটা সার্টেন টাইমের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখা, বাট নর্মাল মানুষজন যাওয়া আসা করছে, অবশ্য অনেকেই উঠছে এখানে ঢাকা ভার্সিটির বাস ভেবে। ওকে, সো এখন আমি যদি বলি যে ক্লাউড কম্পিউটিং কি, ধরো উনার অ্যান্সারটা ছিল এরকম যে ধরো আমাকে বলা হলো যে আমি চাইলেই বাস কিনতে পারি অথবা কাউকে বললে আমাকে বাস দিবে, কিন্তু 200টা বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাখার জন্য যতটুকু স্পেস প্রয়োজন সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাই, অথবা 200 বাস যদি আমার স্পেস দিয়েও আমার যে ফাঁকা জায়গাটা আছে সেই ফাঁকা জায়গাটা হচ্ছে অফ হয়ে যাবে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সৌন্দর্য, ধরো ভিসি চত্বর, ওই সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তা আমি যদি ধরো সিনেট বিল্ডিংয়ে রাখি, ওই সিনেট বিল্ডিংয়ের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, কারণ বাসে ভরে যাবে পুরো ঢাকা আমার ক্যাম্পাসটা। তো এই একটা রিজন। আর একটা রিজন হচ্ছে আমি যদি 200টা বাস কিনি, 200টার জন্য আমাকে আলাদা আলাদা করে কি কিনতে হবে, আলাদা আলাদা করে ড্রাইভার রাখতে হবে। ওই ড্রাইভারটা কাকে কিনতে হবে, আমাকে আনতে হবে। এরপরে কি হইতে পারে, আমার যে হেল্পার তাকেও আনতে হবে, এবং কোনো কারণে যদি আমার বাস নষ্ট হয়ে যায় সেটাও ভার্সিটির কর্তৃপক্ষ কেন্দ্রিক ঠিক করে আনতে হবে। তো এই যে সমস্যা, এবং নট অনলি দ্যাট, একটা সার্টেন টাইমের পরে আমি যখন ওটা রেখে দিব, ওই জিনিসটা কিন্তু মেনটেন করা, একটা পাহারাদার রাখা, সিসি ক্যামেরার ব্যবস্থা করা, মানে অনেকগুলো হ্যাসেল আমাকে পোহাইতে হচ্ছে। এর থেকে বেটার কি হয়, আমি একটা বাস কোম্পানির সাথে কন্ট্যাক্ট করেছি, ওরা নর্মাল ট্রিপে যে টাকাটা বাইরে থেকে নেয়, আমার স্টুডেন্টের সেই ট্রিপটা দিয়েও নির্দিষ্ট পরিমাণ টাকা আমি ওকে দিয়ে দিচ্ছি যে এতগুলো ট্রিপ আপনাকে এত টাকা দেওয়া হবে। ও ওই সেম টাইমে আমার ক্যাম্পাসে আসতেছে, এসে আমার বাসগুলোর ট্রিপটা দিচ্ছে যে স্টুডেন্টের যখন নামানোর উঠানোর, এটা দেওয়ার পরে ওরা রেগুলার টাইমে ওদের নির্দিষ্ট এলাকায় চলে যাচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে দেখো, ওরা জাস্ট ট্রিপ দিয়েই বাস নিয়ে চলে যাচ্ছে, বাস আর তোমার ক্যাম্পাসে দাঁড়াচ্ছে না, তার মানে স্পেসটা ফাঁকা থাকতেছে। এরপরে তোমার ওই যে ড্রাইভার ঠিক করা, তারপরে হেল্পার ঠিক করা, এগুলোও তোমার প্যারা নাই, ওগুলো সব ওরা করতেছে তোমার, কারণ তুমি একটা পেমেন্ট দিচ্ছ তাকে। তো এরপরে আরও কি, আমার হচ্ছে কোনো নষ্ট হয়ে গেলেও সেটা ওরা ঠিক করতেছে, এটা আমারও প্যারা নাই, প্যানিক কোনো ব্যাপার না। তো এই জিনিসগুলো দেখো ছোট্ট একটা অ্যামাউন্টের বিনিময়েও করে দিচ্ছে। আমার যদি এরকম কিছু একটা হয় যে এই সেম জিনিস না, ধরো আমার 1000টা কম্পিউটার দরকার, সেম কম্পিউটার যদি আমি কিনি আমার একটা অনেক বড় বাজেট লাগবে, যদি আমার না থাকে তাহলে তো অপশনই নাই। আর যদি থাকে, আমি 100টা কম্পিউটার কিনলে এই 100টা কম্পিউটারের জন্য স্কিল আমার যে কাজ করবে এরকম লোক লাগবে, অপারেটর লাগবে। দেন 100টা কম্পিউটার নিয়মিত ভাইরাস হচ্ছে কিনা সেটা চেক করা, আমার কোনো ফাইল নষ্ট হয়ে যাচ্ছে কিনা সেটা ঠিক করা, 100টা কম্পিউটারের জন্য স্পেস ঠিক করা, এগুলো একটা প্যারা। তো আমি কি করলাম, একটা নির্দিষ্ট একদিনের জন্য আমি একজনের থেকে 100টা কম্পিউটার ভাড়া নিলাম, যে আমার 5 ঘন্টার জন্য দরকার, তোমাকে আমি এই পরিমাণ পেমেন্টটা করব। তারপরে কি হচ্ছে দেখো, আমার কম্পিউটার কিন্তু নিজের কেনা লাগতেছে না, মেনটেন করা লাগছে না, আমি ইউজ করে চলে আসতেছি। আমি যদি ক্লাউড কম্পিউটিংয়ের একটা বাস্তব উদাহরণ দিই, যেমন ধরো আমাদের সবার ফোনেই একটা গুগল ড্রাইভ নামে একটা অ্যাপ আছে, তোমরা অলরেডি অনেকেই জানো, আবার যদি না জেনে থাকো দেখবা, ওখানে তোমাদেরকে 15 GB পর্যন্ত ফ্রি দেওয়া হয়। তুমি চাইলে ওটা ইউজ করতে পারবা, তোমার কোনো ফাইল ওখানে আপলোড করতে পারবা, চাইলে ডিলিট করতে পারবা, এখানে কোনো প্যানিক নাই। তোমাকে ওর জন্য আলাদা করে মানে পেমেন্ট যদিও করা লাগে না, কিন্তু ধরো আমি যদি একটা বড় ব্যবসায় প্রতিষ্ঠান হয়, আমার তো হাজার হাজার জিবি লাগবে, 15 জিবিতে হবে না। তো ওরা কি করে, একটা সার্টেন অ্যামাউন্ট, কম অ্যামাউন্টের বিনিময়ে ওরা হচ্ছে আমার একটা স্পেস ভাড়া দেয়, যে আপনি মাসে 100 জিবি নেবেন, আপনাকে এই পরিমাণ টাকা দিতে হবে, বাট প্রতি মাসে ওকে আমার পেমেন্ট করতে হয়। আর এই পেমেন্ট করার বিনিময়ে ও কী করে, আমার ফাইলগুলো ওর কাছে রেখে দেয়, ও নিয়মিত মেনটেন করে, কোনো ভাইরাস হয় না, ওর আমার প্রয়োজন হলে আমি ডাউনলোড করতে পারি, আমার হ্যাক হওয়ার ভয় নাই এবং ডিলেট হওয়ার ভয় নাই। এই সেম জিনিসগুলো ও করতেছে কি কারণ দেখো, জাস্ট নর্মাল একটা পেমেন্টের বিনিময়ে, যেটা হচ্ছে আমি যদি কিনতাম তাহলে আমার হচ্ছে কি হইতাম, ধরো আমি ওই ফাইলটা রাখার জন্য একটা হার্ড ডিস্ক কিনেছি বা মেমোরি কিনেছি, ওই মেমোরিটা নষ্ট হতে পারতো অথবা ভাইরাস হইতে পারবো, যেটা আমার হয়েছিল। আমি যখন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি, তখন হচ্ছে আমার যে মেমোরি ছিল, আমার ছোটোবেলার যত মেমোরি ছিল সব ডিলিট হয়ে যায়, কারণ হচ্ছে ওই তোমার মেমোরি কার্ডটা নষ্ট হয়ে গিয়েছিল। সো আমার গুগল ড্রাইভে বা অনলাইনে আমি রাখলে কিন্তু এই ভয়টা আমার ছিল না, যেটা হয়। তো ক্লাউড কম্পিউটিং কি, আমি ইন্টারনেট ব্যবহার করে একটা নির্দিষ্ট সময়ের জন্য কারোর থেকে কোনো একটা সেবা নিচ্ছি, ভাড়া হতে পারে, আমি পে অ্যাজ ইউ গো, যতটুকু ব্যবহার করবা ঠিক ততটুকুই দিবা। যেমন ধরো আমি যদি এখান থেকে যশোরে যেতে চাই, ঠিক আছে, এখন ওই বাসটা ধরো যশোর ক্রস করে খুলনাও যায় ঢাকা থেকে, আমার কাছ থেকে কিন্তু খুলনার ভাড়া নিবে না, কারণ আমি যশোর পর্যন্ত যাচ্ছি, যশোরের যে ভাড়া সেটাই নিবে, কিন্তু বাস কিন্তু তোমার খুলনা পর্যন্তও যাচ্ছে, তার মানে আমি ঠিক যতটুকু ব্যবহার করছি ওই রুট পর্যন্ত টাকা আমাকে দিতে হচ্ছে। ক্লাউড কম্পিউটিং সেম, তুমি ভাড়া নিবা যতটুকু সময়ের জন্য বা ততটুকু পেমেন্ট তোমার করতে হবে। তো হার্ড ড্রাইভের যে জিনিসটা, হার্ড ড্রাইভটা কিন্তু আমরা একদম পার্মানেন্টলি কিনে আনি, তোমার বাসায় রেখে দাও, একবারে পেমেন্ট করা লাগে, এবং হার্ড ডিস্ক যদি নষ্ট হয়ে যায় টোটালি তোমার ব্যাপার, এটা
রিকভার করা বা যাবে কি না যাবে তোমার ব্যাপার, এবং মেনটেন করতে হবে টোটালি তোমার। এখানে ক্লাউড স্টোরেজ না বলেছে, ঠিক আছে। আর বাকি যেগুলো দেখতে পাচ্ছ গুগল ড্রাইভ অলরেডি বলেছি, এই গুগল ড্রাইভের মতো আরও সিমিলার অ্যাপ হচ্ছে ড্রপবক্স, ওয়ান ড্রাইভ। যেমন ধরো ফেসবুকের সিমিলার অ্যাপ কি তোমার হচ্ছে টুইটার, যেটা এখন এক্স নামে পরিচিত, এবং কি তোমার ইনস্টাগ্রাম, যেগুলো হচ্ছে আমার ফেসবুকের অল্টারনেটিভ ওয়ে। তো এইভাবে তোমার ক্লাউডের অনেকগুলো ক্লাউড আছে, যেমন ড্রপবক্স, এগুলো হচ্ছে ফেমাস, এগুলো মনে রাখো। এখান থেকে দিতে পারে যে নিচের কোনটা ক্লাউড কম্পিউটিংয়ের উদাহরণ, ঠিক আছে। অথবা এরকম থাকতে পারে, যে প্রশ্নটা সব থেকে বেশি আছে, নিচের কোনটি পে অ্যাজ ইউ গো সেবা, ঠিক আছে। পে অ্যাজ ইউ গো তার মানে ঠিক যতটুকু ব্যবহার করছো ততটুকু। যেমন ধরবা তোমার যারা রবি এয়ারটেল চালাও তাদের যদি ইন্টারনেট ফুরাই যায়, দেখবা 5 টাকা মতো কেটে নিয়ে লিখে দেয় পে অ্যাজ ইউ গো, মানে তুমি এতটুকু ব্যবহার করেছো এক্সট্রা, তার জন্য তোমার 5 টাকা কেটে নেওয়া হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে, নিচের ক্লাউড কম্পিউটিং নিচের কোনটা, আবার হচ্ছে কোনটা নিচের কোনটি সব থেকে ফেমাস ক্লাউড কম্পিউটিং। মনে রাখবা গুগল ড্রাইভ এখন সব থেকে বেশি ফেমাস, ঠিক আছে। এই রিলেটেড প্রশ্ন তোমার আসতে পারে, এটাও কিন্তু 2 নাম্বার অধ্যায়ের প্রশ্ন ক্লাউড কম্পিউটিং চ্যাপ্টার থেকে। ওকে, তারপরটা যদি আমি যাই, সেটা হচ্ছে যে বলেছে যে কোন ডিভাইসটি ফুল ডুপ্লেক্স মোড এ কাজ করে, নিচের কোন ডিভাইসটা। তো আমাকে আগে ফুল ডুপ্লেক্স কি সেটা জানতে হবে। আমি তোমাদের এই ডুপ্লেক্সটা বোঝানোর জন্য 3টা টার্ম ইউজ করবো। একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। তো আমার কিন্তু চাইছে হচ্ছে ফুল ডুপ্লেক্স। তো আমার এইটা যে কেন ফুল ডুপ্লেক্স হবে সেটা বোঝার জন্য আমার বাকি 2টা জানাও প্রয়োজন। তো আমরা যদি বলি সিমপ্লেক্স কি, সিমপ্লেক্স হচ্ছে যে তুমি শুধুমাত্র ডাটা দিতে পারবা। ধরো আমি হচ্ছে কাউকে ডাটা প্রেরণ করব, সে শুধু ডাটাটা নিতে পারবে, কখনো আমাকে সেন্ড করতে পারবে না। তার কাজ আজীবন রিসিভ করা, আমার কাজ আজীবন সেন্ড করা। ও কখনো আমাকে দিতেও পারবে না, আমি কখনো নিতেও পারবো না, ঠিক আছে। যেমন ধরো আমি কি করছি, আমার কম্পিউটারের যে কিবোর্ড থেকে এই মনিটরে প্রেস করছি, কোনো কিছু টাইপ করছি, আমি কিন্তু আজীবন ওই তোমার কিবোর্ডটা ওই মনিটরকে দিয়েই যাচ্ছে। এই যে কম্পিউটার, সে কি কিবোর্ডকে কিছু ব্যাক দিতে পারছে না। যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে আমি কোনো একটা সিগন্যাল, যেমন ধরো সরকার কোনো একটা বার্তা প্রেরণ করবে, একটা ছোট্ট অডিও রেকর্ড অথবা ভিডিও রেকর্ড তোমার কাছে পাঠাই দিল, তুমি কিন্তু চাইলেই ওটা রিপ্লাই দিতে পারছো না, কারণ ওটা একপাক্ষিক। তুমি শুধু শুনবা আর ও বলবে, তুমি রিসিভ করেছো, সেন্ড করতে পারছো না। সেটা হচ্ছে সিমপ্লেক্স মোড। হাফ ডুপ্লেক্স কি, তুমি পাঠাইতে পারবা, সেও পাঠাতে পারবে, বাট একই সময়ে নয়। যেমন ধরো ওয়াকি টকি, আমার যে পুলিশরা যেটা ব্যবহার করে, দেখবা এরকম একটা যন্ত্র ব্যবহার করে। দেখবা মুভিতে যারা ভালো করে দেখবা যে কোনো কথা বলার পরে ওরা বলে ওভার। কেন বলে, ধরো আমার ওই ওয়াকি টকি, প্রত্যেকটা ওয়াকি টকির, তো আমি এই টপিকটা যখন পড়াইছিলাম, আমার একটা ভাই আছে পুলিশ, আমি ওনার থেকে ওয়াকি টকিটা একদম নিয়ে ওনার থেকে পুরো জিনিসটা বুঝে আসছি যে কেমনে কাজ করে। তো ওদের ওইখানে দেখবে একটা ছোট্ট বাটন থাকে, ওই বাটনটা প্রেস করে ওরা কথা বলে। তো ওই বাটনটা যখন ওরা প্রেস করে, ওই ধরো যে ওই ওদের সার্ভার, যেমন রমনা সার্ভার, এর আন্ডারে ধরো 500টা ওয়াকি টকি আছে, তো ওই বাকি 499টা ওয়াকি টকি ব্লক হয়ে যায়, ওরা কোনো কথা বলতে পারে না, শুধু শুনতে পারে। অর্থাৎ ও যখন কথা বলবে, ওটা চাপ দিয়ে কথা বলে, বাকিজন শুনতে পারে, এর মধ্যে শুধু ওই কথা বলতে পারবে, এবং কথা শেষ হইলে ও কি বলবে, ওভার বলে। যে ধরো যে আমরা এই মিশনটাতে যাচ্ছি, ওভার। তো ওভার বলার পরে অন্যরা বুঝতে পারে যে আমার ক্যাপ্টেনের কথা বলা শেষ, এখন আমি চাইলে কথা বলতে পারি। তো ও যখন ওটা প্রেস করে রাখবে, অন্যরা কথা বলতে পারবে না, কিন্তু আমি কিন্তু পাঠাতে পারছি। উনি যখন পাঠাচ্ছে অন্যগুলা শুনতেছে, বা আবার অন্যজন যখন ওটা প্রেস করে কথা বলতেছে বাকিগুলা শুনতেছে। তার মানে ওরা দুইজনই দিতেও পারছে, নিতেও পারছে, বাট একই সময় না। সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স কি অলরেডি বুঝে গেছো, যে আমি একই সময় কথাও বলতে পারবো, শুনতেও পারবো। যেমন আমি মোবাইল ফোনে তোমার সাথে কথা বলছি, তুমি তোমার পার্সোনাল মানুষ অথবা বাসায় যখন ঝগড়া করো, একই সময় তুমি কথা বলতেছো, সেও কথা বলতেছো। ধরো আমি আর আম্মুরে বললাম, আম্মু জানো আজকে কী হয়েছে, আম্মু কি বললো, আগে আমারটা শোন যে কী হয়েছে আজকের দিনে। মানে এরকম যে কোনো কিছু, মানে তুমি একই সময় কথা বলতে পারছো, শেয়ার করতে পারছো, ও বলতে পারছে, তুমিও বলতে পারছো। মোবাইল কলে কথা বলা, অডিও কল, ভিডিও কল, এভরিথিং ইজ আন্ডার ফুল ডুপ্লেক্স। তো ফুল ডুপ্লেক্স আশা করছি তোমরা বুঝতে পারছো যে একটা হচ্ছে কি একজন দিতেই পারবে, আর একজন শুধু নিতে পারবে। একজন কি দুইজনই দিতে পারবে, বাট একই সময়ে না। আর একটা কি তুমিও দিতে পারবা, সেও দিতে পারবে, একই সময়ে দিতে পারবে। তো এইটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। তো এখানে আমার বলছে নিচের কোন ডিভাইসটি ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে। দেখো তো আমি অলরেডি অ্যান্সার বলেছি যে ওয়াকি টকি কিন্তু হবে না, কারণ ওয়াকি টকি হাফ ডুপ্লেক্স, একই টাইমে তোমার কাজ করে না, ঠিক আছে। একজন শুনতে পারে, একজন বলতে পারে, একজন বলে একজন শুনবে। রেডিও ব্রডকাস্টিং কি,
তোমরা বলো তো, আই হোপ তোমরা এটা সবাই জানো যে এটা হচ্ছে সিমপ্লেক্স। কারণ রেডিও ব্রডকাস্টিং যখন করে তুমি ওই রেডিওর কথাটা শুনতে পারো, তুমি চাইলেও রেডিওর মাধ্যমে কথা বলে ওকে বলতে পারো না যে আমার এটা ভালো লাগছে নাকি লাগে নাই। তার মানে রেডিও ব্রডকাস্টিং হচ্ছে সিমপ্লেক্সের উদাহরণ। তাহলে সবগুলো তো হওয়ার কোনো চান্সই নাই, কারণ অলরেডি দুইটা বাদ। মোবাইল ফোনে আমরা চাইলেই একে অপরের সাথে একই টাইমে কথা বলতে পারি, দ্যাট মিনস এখানে মোবাইল ফোনটা আমার ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে। ওকে, আশা করছি তোমরা এটাও বুঝতে পেরেছো। পরেরটাই যদি আমি যাই, ওকে পরেরটা দেখো, আমার এখানে বলেছে যে y সমান, এইখানে একটু প্রশ্নটা ভুল আছে, আমি একটু প্রশ্নটা কারেক্ট করে নিচ্ছি তোমাদের জন্য। ভাই এটা কি ছোট করা যাবে না? কই দুই আঙ্গুলে শুধু, দুই আঙ্গুল। আমি একটু পাশে তোমাদের জন্য যে কোনো একটা সাইডে তোমাদের জন্য রাখতেছি। ওকে, লাগবে না, থাক। ওকে, আমি হচ্ছে এখানে প্রশ্নটা একটু রাইট প্রশ্নটা লিখে নিচ্ছি। একজন আমি কমেন্ট করেছো, পাপু ভাইয়ের দেখি অনেক ফ্যান ফলোয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, লেখছে এন্টিনা ঠিক করেন, হিরোকে দেখা যায় না বারবার। এন্টিনা এন্টিনা বলতে কি এরা নড়তেছে? আচ্ছা আচ্ছা, ওকে। এখন আমি যদি তোমাদেরকে এখানে প্রশ্নটা লিখি, যে প্রশ্নটা ছিল হচ্ছে তোমার a নট প্লাস বি, a নট বি নট, এটা হচ্ছে অ্যাকচুয়াল ছিল, মানে যখন প্রিন্ট করেছে খুব সম্ভবত এখানে উপরের যে নট পয়েন্ট ইয়াটা ওরা বাদ চলে গেছে। এখানের অ্যান্সারও কিন্তু এ নট ছিল, এখানে বি নট ছিল। সো অ্যান্সারটা খ নাম্বার এ নট হবে। কিভাবে হবে সেটা আমি তোমাদের বুঝাচ্ছি, এবং এইটা কেন হবে একটু যদি আমি তোমাকে বলি। এটা আমরা সবাই কিন্তু বিভাজন উপপাদ্যের কাজ জানি, যারা অলরেডি 3.2 অর্থাৎ ডিজিটাল ডিভাইস করেছো, বুলিয়ান অ্যালজেব্রার পার্টটা করেছো, আমরা পেইড ব্যাচে সবগুলো শিখব একদম পুরো অঙ্ক শিখাই দিব, মানে একদম যারা পারেও না তাদের ওটা আগে শিখাই তারপরে সলভ করবো। হ্যাঁ, পেইড ব্যাচের ক্ষেত্রে। ওকে, সো এখন আমরা একটু সলভ করি যে কেন এটা এ বার অ্যান্সার হবে বা এ নট অ্যান্সার হবে। সো খেয়াল করো, আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে অঙ্কটা, সেই অঙ্কটা আমার এখানে কমন যায় না। একটা অঙ্ক আমি দেখো, আমার যে ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী বার ভাঙার পার্টটা সেটাও নাই, অর্থাৎ কোনোটার উপরে বার অর্থাৎ নট নাই, মানে ওই কাজটা আমি করতে পারছি না। দেন আমি চেষ্টা করছি কমন নেওয়ার, এখানে কোনো কিছুই কমন যায় না, ঠিক আছে। এবং যেহেতু মাঝখানে গুণ আছে, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বিভাজন উপপাদ্যের কাজ, যেটা আমরা অনেকে আবার হচ্ছে তোমার বুঝো না হোয়াট ইজ বিভাজন উপপাদ্য, ঠিক আছে। বিভাজন উপপাদ্য আমরা আমাদের এলাকায় বা তোমরা যেখানে পড়ছো হয়তো অনেকেই পৌনঃপুনিক গুণ ভাগ যোগ বিয়োগ এরকম কিছু একটা শুনছো, যে পৌনঃপুনিক গুণ যোগ, যে আমরা যেটাকে আড়াআড়ি গুণ যোগ এরকম বলে থাকি। সেম জিনিসটা আইসিটির ক্ষেত্রে বলে হচ্ছে তোমার বিভাজন উপপাদ্যের কাজ। সো এইটাতে কি করবে, এটা হচ্ছে যেহেতু কোনো কাজ হচ্ছে না, আমি একটু বলে নিই যে এ বারের সাথে এ বারকে, এ বারের সাথে বি বারকে আমরা হচ্ছে গুণ করব, যেহেতু এখানে গুণে আছে। আবার কি করব, এখানে হচ্ছে তোমার বিকে এ বারের সাথে, বিকে বি বারের সাথেও আমরা গুণ করবো, যেহেতু গুণে আছে। সো আমি যদি ফাংশনটাতে এখন চলে আসি, সো খেয়াল করো আমি হচ্ছে এখানে এ বারের সাথে এ বারকে গুণ করছি। এ বার, আচ্ছা এয়ারটা নিয়ে দাঁড়াও একটু। ওকে, সো ধরো আমি নিচ্ছি হচ্ছে এ বার, তো এ বারের সাথে আমি এ বারকে গুণ করলাম, ঠিক আছে। এবার এবার এরা কিন্তু প্লাসে, তার মানে আমরা একটা প্লাস দিলাম। এবারের সাথে আমি বি বারকে গুণ করবো, এবার বি বার, ঠিক আছে। তার মানে এ বারকে আমি এ বারের সাথে করলাম, এ বারকে বি বারের সাথে করলাম। ওকে, আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। প্লাস এবার এই বি কে এ বারের সাথে, অর্থাৎ এবার বি, আবার বি কে এই বি বারের সাথে আমরা গুণ করলাম, ঠিক আছে। তাহলে বি কে এ বারের সাথে এবং বি কে বি বারের সাথে আমরা গুণ করলাম। আই হোপ তুমি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরে আসো, আমরা রুলস অনুযায়ী জানি, আমরা রুলস যদি এখানে লিখি, আমরা বলেছিলাম যে এখানে লিখে দিচ্ছি, আশা করি দেখতে পারবা। কোনো এ ইন্টু এ ইজ ইকুয়াল টু একটা এ, তার মানে একই জিনিস দুইবার থাকলে আমরা একবার নিব। তো এখানে দেখো এ বার ইন্টু এ বার দুইবার আছে, তার মানে আমরা নিব কয়বার? একবার, ঠিক আছে। ওকে, এইখানে আমরা কাজ করতে পারছি না, এটা রেখে দিচ্ছি, এইখানেও রেখে দিচ্ছি। এখানে খেয়াল করো বি ইন্টু বি বার, যেটা একটা রুলস মেনটেন করে, যে আমরা সবাই জানি যে বি ইন্টু বি বার ইজ ইকুয়াল টু 0, তার মানে এটা কি হবে? 0 হয়ে যাবে। ওকে, সো এখন দেখো এতগুলো সংখ্যার সাথে 0 যে জিনিসটা আছে ওটা যোগে আছে। আমরা এটাও জানি a ইন্টু 0 ইজ ইকুয়াল টু a, তার মানে কোনো কিছুর সাথে 0 যোগ করলে ওই সংখ্যাটাই বসে যায়। যেমন ধরো আমি
5-এর সাথে 0 যোগ করলে 5ই থাকবে। তো আমার এই শূন্যটা এখন উঠে যাবে লজিক্যালি। তো আমি যদি শূন্যটা উঠাই দিই তাহলে আমার থাকছে হচ্ছে এইগুলা। ওকে, সো এখন আমরা কি করব, দেখো এই দুইটার মধ্যে একটা কমন যাই, এখানেও এবার আছে, এখানেও এবার আছে, তার মানে আমি কমনটা নিতে পারি কি এবার। সো এবার যদি কমন আমি নিই, এখানে কিন্তু এবার বাদে কিচ্ছু নাই মানে আমরা ধরে নিব 1 আছে। ওকে, প্লাস এইখানের এবারটা যদি আমি বাদ দিই, যেহেতু এবার কমন নিয়েছি, তাহলে থাকে কি বি বার। আমি আরেকবার, যারা কমন বুঝো না আরেকবার বুঝাচ্ছি, এই দুইটা সংখ্যার মধ্যে এই যে দুইটা সংখ্যা আমি দেখতে পাচ্ছি, এইখানে এ বার এবং এ বার কমন যায়, বাট বি বার কিন্তু দুইজনের মধ্যে নাই। তার মানে আমি এই এ বার আর এ বারটাকে আমরা কমন নিয়ে নিলাম, ঠিক আছে। এবার কমন নিয়ে নিলাম মানে এবার কমন নিয়েছি মানে এখানে এবার আর নাই, তার মানে নাই মানে কিছু নাই মানে 1 ধরেছি, আর এখানে এ বারটা বাদ দিলে থাকে হচ্ছে বি বার, সেটা আমরা লিখে নিয়েছি। ওকে, আর বাকিটা তো রেখেই দিলাম। ওকে, এরপরে দেখো কোনো কিছুর সাথে যদি 1 যোগে থাকে, আমরা রুলস অনুযায়ী জানি a + 1 = a, সরি 1, a + 1 = 1, কোনো কিছুর সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে হচ্ছে 1 হয়ে যায়, তার মানে এই সংখ্যাটা হয়ে যাবে হচ্ছে 1, এবং বাকিটা বসাই দিলাম যে কোনো কিছুর সাথে 1 যোগে ছিল মানে আমরা 1 লিখলাম রুলস অনুযায়ী। এরপরে আমরা যদি জানি যে কোনো কিছুর সাথে 1 গুণ করলে a × 1 = a, অর্থাৎ কোনো কিছুর সাথে 1 গুণ করলে ওই সংখ্যায় বসে, যেমন হচ্ছে 5-এর সাথে 1 গুণ করলে 5ই বসবে। তো আমরা এই 1টা উঠে এ বার হইল এবং বাকিটা বসাই নিলাম। ওকে, খেয়াল করো এখন এই দুটার মধ্যেও কিন্তু সেম কমন যাচ্ছে। দেখো আমি এখানে যদি বলি তোমাকে, এই যে এখানেও এবার আছে, এখানেও এবার আছে, কিন্তু বি নাই মানে বিটা কমন যাবে না, তাহলে কমন গেল কে, এবার কমন গেল। এবার কমন গেলে থাকতেছে কি এখানে এবার বাদে আর কিচ্ছু নাই মানে আমরা ধরে নিব 1 আছে, আর এখানে দেখো এবারটা যদি বাদ যায় তাহলে থাকে হচ্ছে বি, তাহলে আমরা লিখলাম বি আছে। তার মানে কোনো কিছুর সাথে 1 যদি যোগে থাকে 1 হয়ে যায়, একটু আগেই আমরা দেখলাম, তাহলে এবার × 1 হয়ে গেল। আর কোনো কিছুর সাথে 1 গুণে থাকলে ওই সংখ্যাটাই বসে যায়, তার মানে এবারের সাথে 1 গুণে থাকার কারণে শুধু এবারই থাকবে। তো এই জন্য এটার অ্যান্সার হচ্ছে এবার হবে। আমি একদম ভেঙে করার চেষ্টা করেছি, তোমরা একটু কমেন্ট বক্সে জানাও যে পুরো ম্যাথটা তোমরা বুঝতে পারছো কিনা, এর থেকে ইজিলি বোঝানো, আর একটু কমেন্ট করো যে বুঝছো কিনা, যদি না বুঝো আমি অবশ্যই তোমাদের আবার বুঝাবো। এই লিখছে পাপ্পু শন চুপ্পু। নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। এত ডার্ক লাগতেছে কেন ভাই? এই যে আমাকে ডার্ক করে দিচ্ছে ইচ্ছা করে। সত্যি পাপ্পু ভাইয়ের ক্লাস করে আইসিতে A+ পাইছি। ধন্যবাদ রাকিবুল, আরও ভালো কিছু করবা এইবার এক্সামে, আরও তোমার অ্যাডমিশনে আরও ভালো কিছু করতে হবে। হ্যাঁ, A+ নিয়ে লাভ নাই, ভার্সিটিতে চান্স পাইতে হবে এনি হাউ। আচ্ছা, লিখছো জি ভাইয়া ক্লিয়ার, কাউসার ক্লিয়ার, তাসনিম ম্যাথ বুঝতে পারছি, ইস্যু বুঝতে পারছো ক্লিয়ার, হাসি। ক্লাসে কি অমাবস্যা চলে আসলো? সো ভাইয়া কিন্তু ক্লাস করাচ্ছে, আর আগামীকাল রাত ঠিক 10টায় আমাদের পেইড ব্যাচে কিন্তু ছবি নিয়ে ক্লাস হবে। আমি তোমাদেরকে হলপ করে লাইভেই বলি, ছবি জিকেতে যে যা পড়ছো, ঢাবির জন্য পড়ছো, বিউপির জন্য পড়ছো, যে কোনো পড়ছো, ছবিতে জিকেতে ভালো করতে চাও, বি ইউনিট হোক ডি ইউনিট হোক, আগামীকাল রাত 10টায়, পরের দিন, তারপরের দিন, এইভাবে ছবি পরীক্ষার আগ পর্যন্ত যতগুলো ক্লাসে ছবির যেই টপিক থেকে প্রশ্ন আসবে ওই টপিকটা পুরো আমি কাভার করে দিব, প্লাস এমসিকিউ সলভ করাবো, মানে শুধু সাজেশন না। তাহলে ছবি তো আগে, যেহেতু ছবিটা ডান করবো পেইড ব্যাচে আগামীকাল, এরপরে এর ফাঁকে ফাঁকে রাবিটা ধরে ফেলবো, তারপর গুচ্ছ চলবে, যেহেতু তোমার গুচ্ছের, এটা তো গুচ্ছের জাস্ট তোমার হচ্ছে ইয়ের ক্লাস, তোমার যা সলভ করাচ্ছে ভাইয়া 20-21 সালের প্রশ্ন, আর আরেকটা ফ্রি ক্লাসে ভাইয়া তোমার বাকি সালের আইসিটি সলভ করাবে। এর পাশাপাশি আমাদের পেইড ব্যাচে কিন্তু গুচ্ছের পরিণতি, অর্থনীতি, ভূগোল বা যা যা শুরু হয়ে যাবে। তার মানে রাবি, ছবি, গুচ্ছ তাদের টার্গেট বা 7 কলেজ টার্গেট, 7 কলেজের আগ পর্যন্ত কিন্তু এই কোর্স থাকবে। সবাই হচ্ছে নাবিল জিকে পেজে নক দিয়ে ফেলো। সো আজকে ক্লাসটা ভাইয়া বাকি প্রশ্নগুলো সলভ করাবে, এখানে হয়তো বুঝাতে গিয়ে সময় কম দেখে, বাট এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক কিন্তু পেইড ব্যাচে ভাইয়া মাস্ট পড়াবে এবং সলভও করাবে ধরে 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 ধরে, যে যা বুঝো। সো নো টেনশন, পেজে নক দিয়ে ফেলো যারা ভর্তি হতে চাও, কালকের মধ্যে ভর্তি হয়ে যাও, কেউ মিস করো না। সো ভাই আপনি কন্টিনিউ করেন। আর আগামীকাল থেকে শুরু হচ্ছে পেইড ব্যাচে, নো টেনশন। আমি আসি, আমি এখানে দেখতেছি তোমরা কি কি কমেন্ট করো, সো টেনশন নিও না, আমি দেখতেছি কে কি দুষ্টামি করতেছো।
ওকে, যে অনেকেই কমেন্ট করছো তোমাদের 2 অধ্যায়তে সমস্যা আছে, 3.2তে কোনো সমস্যা নাই, একদম প্রথম থেকে শেষ করে দিব। ওকে ওকে, সো এই টাইপের এইখান থেকে প্রশ্ন আসার চান্সেস সব থেকে বেশি 3.2 এর। ঠিক আছে, নিচে বলতে পারে নিচের কোনটা মৌলিক উপপাদ্য, বলতে পারে নিচের কোনটা আনুষঙ্গিক উপপাদ্য, যেটা গতবারেই পড়ছে। ঠিক আছে, কোনটা নিচের আনুষঙ্গিক উপপাদ্য, এটা আসতে পারে। নিচের কোনটা বিভাজন উপপাদ্য, সেটা আসতে পারে। নিচের কোন মৌলিক উপপাদ্যটি ভুল আছে, এরকম প্রশ্ন তোমার আসতে পারে। অর্থাৎ ওখানে টোটাল মোর অললেস 20টা মতো আছে, 16টা 17 এরকম হচ্ছে তোমার রুলস আছে। এই রুলসগুলো খুব সুন্দর করে দেখতে হবে, শুধু মুখস্থ করলে হবে না, বুঝতে হবে যে কোনটা মৌলিক, কোনটা আনুষঙ্গিক, কোনটা সহায়ক, কোনটা বিভাজন, এই সবগুলো তোমরা একদম স্পেসিফিক্যালি জানতে হবে। ওকে, সো আমি যদি পরেরটায় যাই, এই টপিকটা তোমাদের নাই, আশা করছি এখান থেকে দিবে না, তারপরে আমি একটু শেখাই দিই। বলছে যে নিচের কোন কমান্ডটি এক টেবিল থেকে সব ডাটা নেওয়ার জন্য ব্যবহার করা হয়। এটা কি জুম করতে হবে ভাই এখন? ঠিক আছে, ওকে, দেখো বলছে কোন কমান্ডটি এক টেবিল থেকে সব ডাটা নেওয়ার জন্য ব্যবহার করা হয়। এটা 6 অধ্যায়ের প্রশ্ন, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা তোমাদের নাই। তারপরেও আমি বলে দিচ্ছি, যেহেতু বাংলাদেশে অনেক সময় কি হয় সিলেবাসের বাইরে প্রশ্ন দেয়, তো এটা একটা কমন অ্যান্ড ইজি প্রশ্ন। আমি একটু বলে দিই যে কোন কমান্ডটি এক টেবিল থেকে সব ডাটা নেওয়ার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আমি এই যে স্টার মার্ক দেখতে পাচ্ছ না, এইটার মানে হচ্ছে সব, অল ডাটা আমার লাগবে। তো ধরো আমি দিচ্ছি যে আমার একটা ডাটাবেজ আছে, ঠিক আছে, টেবিল থেকে আমি ডাটা নিব, সেটার নাম হচ্ছে পাপ্পু। ঠিক আছে, তো আমি যেটা করব, আমার সব ডাটা লাগবে, আমি কি লিখব, বড় হাতের সিলেক্ট স্টার ফ্রম, ওই যার থেকে নিতে চাও সেটা, যেমন আমার ওটার নাম পাপ্পু, এটা দিব। তার মানে এখান থেকে যত ডাটা আছে সব তোমাকে দেখাই দিবে। তো ধরো আমাকে যদি এই সিলেক্ট স্টার মানেই অল, স্টার মানেই হচ্ছে অল, আগেই বলে দিচ্ছি স্টার মানেই হচ্ছে অল, তো এইখানে নতুন করে অল লেখার কোনো সুযোগ নাই। ঠিক আছে, এবং এখানে অল লিখে আবার স্টার দেওয়ারও কোনো সুযোগ নাই, এবং এখানে 2বার স্টার দেওয়ারও কোনো সুযোগ নাই। তো তোমার যদি বলে যে কোনো স্পেসিফিক ডাটা নিয়ে আসবা, তখন তুমি কি করবা? যেমন ধরো আমার দরকার যে আমার ফাইলে ধরো স্টুডেন্ট নামে কোনো একটা জিনিস আছে, তখন আমি কি করবো? তখন আমি কি করবো, নর্মালি সিলেক্ট কি নাম হচ্ছে তোমার, ধরো আমি আনবো যে স্টুডেন্ট টেবিলটা আনতে চাই, তাহলে আমরা দিব সিলেক্ট স্টুডেন্ট ফ্রমটাও বড় দিবা, যে ফ্রম কোনটা, যেইখান থেকে আনতে চাও। তাহলে বললাম যে আমি পাপ্পু নামের যে ইয়াটা আছে ওখান থেকে তুমি শুধু স্টুডেন্টকেই আনো। ঠিক আছে, তাইলে তুমি সিলেক্ট কি, কোনো কিছু খুঁজে বের করতে সুবিধা করে, তুমি একটা জিনিস খুঁজবা, সিলেক্ট করো, নির্বাচন করো এইটাকে আমাকে এটা এনে দাও। ঠিক আছে, সিলেক্ট স্টার্ট ফ্রম এই টেবিল, যে এই টেবিল থেকে যা আছে সব আমাকে আনো। সিলেক্ট স্টুডেন্ট ফ্রম এই টেবিল, এই টেবিল থেকে স্টুডেন্ট যারা আছে তাদেরগুলো আমাকে ওই কলামটা আমাকে দাও। তো এরকম হচ্ছে মনে রাখবা যে আমার অল মানে হচ্ছে স্টার, এখানে অল লেখার কোনো সুযোগ নাই, আর অল লিখে আবার স্টার মারার কোনো সুযোগ নাই, এবং 2বার স্টার দেওয়ারও কোনো সুযোগ নাই। আশা করছি তোমরা এটাতে বুঝতে পারছো। এই টাইপের আরেকটা আসতে পারে যে একটা স্পেসিফিক তোলার জন্য কোন কমান্ডটা তুমি করবা। ঠিক আছে, আর ফরেন কি কি, তারপর হচ্ছে প্রাইমারি কি কি, এটা প্রশ্ন আসতে পারে যে কোনটা প্রাইমারি কি হতে পারে, নিচের কোনটা প্রাইমারি কি হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, বা কোনটাকে ফরেন কি হিসেবে, এই টাইপের নর্মাল কোশ্চেন আসবে, ওটা আমরা হচ্ছে একদম ডিটেল এলাবোরেটলি দেখাবো তোমাদের। ওকে, পরের প্রশ্ন দেখো, বলছে ওয়েব অ্যাড্রেসে .ac ডোমেইন দ্বারা কোন ধরনের প্রতিষ্ঠানকে বোঝায়। ঠিক আছে, .ac মানে কি সেটা আমি আগে তোমাকে বলি। .ac মিনস হচ্ছে একাডেমিক, কি একাডেমিক মানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বোঝায় .ac দিয়ে। ধরো তুমি যদি আইসিটিতে এক্সপার্ট হও, তোমাকে আমার বলা লাগবে না, ধরো তুমি একটা ফাইল আমাকে পাঠাইছো, যে একটা ওয়েবসাইট পাঠাইছো, ম্যাক্সিমাম প্রশ্ন করে না, ধরো আমাকে কোনো একটা ওয়েবসাইট তুমি লিঙ্ক দিছো, আমি কিন্তু তোমাকে প্রশ্ন করি যে এটা কিসের ওয়েবসাইট, তাই না, যে তুমি কি ওয়েবসাইট দিছো। তুমি যদি আইসিটিতে এক্সপার্ট হও তাহলে তুমি কিন্তু এই প্রশ্ন করবা না, কারণ তুমি বুঝতে পারবা। যেমন ধরো .ac আছে, আমি নিজে থেকেই বুঝে যাব এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট। যেমন ধরো আমি যদি আমার শিক্ষা প্রতিষ্ঠানেটা বলতে চাই যে www.du.ac.bd, তো এই যে দেখো ডিইউ মানে ঢাকা ইউনিভার্সিটি .ac মানে কি, এটা একটা একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠান। তো তারপরে .bd দ্বারা এটা হচ্ছে কান্ট্রি কোড, যে কোন দেশের কান্ট্রি সেটা বোঝায়, যেমন বাংলাদেশ। ঠিক আছে, তো এটাও প্রশ্ন আসতে পারে নিচের কান্ট্রি কোড কোনটা। যেমন ধরো দিল্লি ইউনিভার্সিটিও কিন্তু ডিইউ নামে পরিচিত, ওদের কি থাকে www.du
harvard.ac.ind ইন্ডিয়া, ঠিক আছে। অথবা ধরো কোনো একটা যে হার্ভার্ড ইউনিভার্সিটি, harvard.ac.uk, মানে ওই দেশের প্রতিষ্ঠান বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। তার মানে আমি নিচের দেখো বলছে যে .ac দ্বারা কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ করে, তার মানে আমরা জানি একাডেমিক মানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। তো এইটা কেন হইল না? অ্যাকাউন্টিং মানে কি, ধরো আমার টাকা পয়সা কামানো আমার টার্গেট, ঠিক আছে, মানে কমার্শিয়াল ব্যবসা প্রতিষ্ঠান, সেটার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? .com ব্যবহার করতে পারি। অর্থাৎ আমাকে যদি তুমি কোনো একটা ওয়েবসাইট দাও যেটা লাস্টে .com আছে, আমি অটোমেটিক্যালি বুঝে যাবো এটা একটা কমার্শিয়াল বিজনেস পারপাস, যার মেইন লক্ষ্য টাকা ইনকাম করা। যেমন হতে পারে তোমার daraz.com, youtube.com, facebook.com, তারপরে হচ্ছে তোমার instagram.com, tiktok.com, যা আছে সবগুলার মেইন টার্গেট টাকা ইনকাম করা। তার মানে এগুলা .com থাকলে, যেমন থাকতে পারে .business, .biz, এই বিজ মানে কি বুঝাবে? বিজনেস, তার মানে ওর মেইন পারপাস বিজনেস করা। এই ধরনকে আমরা অ্যাকাউন্টিং বলতে পারি। এয়ারক্রাফট প্রতিষ্ঠান কোনগুলা? আমার ধরো কোনো ফ্লাইট বুকিং ওয়েবসাইট, যেমন আমি দিলাম যে লাস্টে দেখবা থাকবে .air, ঠিক আছে, .air বা .flight, ঠিক আছে। তো এইটা দেখে তুমি বুঝতে পারবা এটা অবশ্যই এয়ার রিলেটেড, মানে আমার এই তোমার মহাকাশযান কোনো একটা কিছু হইতে পারে, যে হেলিকপ্টার বা কোনো একটা প্রতিষ্ঠান যে প্লেন সার্ভিস দিয়ে থাকে বাইরের দেশে অথবা নিজ দেশের মধ্যে, দেখবা যে ফ্লাইট এক্সপার্ট এই যে এয়ার ফ্লাইট এরকম থাকতে পারে। তার মানে এই যে এয়ারক্রাফট হইলে আমরা কি করতাম? .air অথবা ফ্লাইট ইউজ করতাম। আর্মি যদি হইতো, আর্মি হইলে কি করতাম জানো? .mil দিতাম। যেমন হচ্ছে বাংলাদেশে কি www.bangladesh মিলিটারি এই যে MIL দেওয়া থাকে, যে MIL.bd, যে বাংলাদেশের MIL দেওয়া মিলিটারি প্রতিষ্ঠানকে বোঝায়, ঠিক আছে। তার মানে অ্যাকাউন্ট দ্বারা আমার কি বোঝাচ্ছে? শিক্ষা প্রতিষ্ঠান। যে AC মানে হচ্ছে একাডেমিক। তো আমার এখান থেকে কি প্রশ্ন আসতে পারে যে .org, এটা নিচের কোন প্রতিষ্ঠান? তো আমরা ORG মানে অর্গানাইজেশন, কি অর্গানাইজেশন, অলাভজনক প্রতিষ্ঠান বাংলায়, যেটা যার মেইন লক্ষ্য সেবা প্রদান করা, টাকা ইনকাম করা না। যেমন হতে পারে তোমার চ্যারিটি প্রতিষ্ঠান, যেমন হচ্ছে ডোনেশন দিয়ে থাকে, তারপর হচ্ছে বিধবাদের হচ্ছে তোমার রিফর্ম করার কাজ করে, অথবা এই যে বৃদ্ধাশ্রম হতে পারে, বা হচ্ছে এতিম শিশুদের নিয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়ে থাকে, এগুলার দেখবা লাস্টে ORG বা অর্গানাইজেশন থাকে, যার মেইন লক্ষ্য তোমার সেবা প্রদান করা। তো এই ধরনের প্রশ্ন তোমার আসতে পারে যে অর্গানাইজেশন নিচের কোনটা বোঝায়, ঠিক আছে। অথবা এরকম দিতে পারে যে www.ac.bd, এই যে এখানে বিডিটা নিচের কোনটা বোঝায়, তার মানে ওই বিডিটা বোঝায় হচ্ছে কান্ট্রি কোড, তুমি কোন দেশের ওয়েবসাইট ওটা সেটা বোঝানোর জন্য। সেটা .UK থাকলে তুমি বুঝে নিবা ওটা ইংল্যান্ড, USA থাকলে বুঝবা ওটা USA অর্থাৎ আমেরিকা, এরকম প্রত্যেকটা দেশের আছে। যেমন .ind মানে হচ্ছে ইন্ডিয়া, যেমন ধরো ইন্ডিয়ার যে কোনো ওয়েবসাইটে দেখবে .ind থাকে লাস্টের দিকে, এই জন্য ওটাকে ইন্ডিয়া বোঝানো হয়, ঠিক আছে। ওকে, পরেরটা ভিডিও কনফারেন্সিং, ডাটা ট্রান্সমিশনের মোড কোনটা? আমরা অলরেডি জানি যে সিমপ্লেক্স কাকে বলে। সিমপ্লেক্স তো এখানে আসবে না, কারণ সিমপ্লেক্স হচ্ছে একমুখী, যে তোমাকে পাঠাচ্ছে, যেমন রেডিও পাঠাচ্ছিল, তুমি শুধু নিতে পারছিলা, তুমি কোনো ফাইল পাঠাতে পারছিলা না, ওটা হচ্ছে তোমার সিমপ্লেক্স। আমরা এখন কয়েকটা জিনিস জানবো, সেটা হচ্ছে তোমার সিমপ্লেক্সের বাইরে যে আরও কয়েকটা মোড আছে, মেথড আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার ইউনিকাস্ট, একটা হচ্ছে ব্রডকাস্ট। আজকে তোমাদের আরও একটা জিনিস পড়াবো এটার সাথেই, একটা হচ্ছে মাল্টিকাস্ট। এর সাথে আমি তোমাদের আরেকটা জিনিস বুঝাবো, অ্যানিকাস্ট কাকে বলে, যেটা মাঝে মাঝে দেয়, তোমাদের ম্যাক্সিমামের বইতেই অ্যানিকাস্ট জিনিসটা নাই, ঠিক আছে। তো আমি 3-4টা জিনিসই তোমাদের বুঝাবো। তো লেটসে এইটা হচ্ছে আমার সার্ভার, আমি এখান থেকে অনেকগুলা কম্পিউটার আমার সাথে কানেক্টেড আছে, অনেকগুলো কম্পিউটার, ঠিক আছে। তো আমি যদি ডাটা পাঠাই, আমি ধরো এই যে 1 2 3 4 5 6 এই 6টা আছে, বাট আমি শুধুমাত্র 3কে ডাটা পাঠাইলাম, ঠিক আছে। আমার ডাটাটা শুধু 3কে যাবে, মানে এইখানে আরও 5টা আছে, মানে টোটাল 6টা আছে, 6 জনকে না দিয়ে আমি শুধু একজনকেই দিয়েছি, এইটাকে বলা হয় ইউনিকাস্ট। তার মানে আমার ধরো আমি কোনো নোট পাঠাবো, আমার ব্যাচে অনেক স্টুডেন্ট, বাট আমি একজনকে পাঠাইলাম, ওইটা হচ্ছে ইউনিকাস্ট, মানে সেন্ডার একজন, রিসিভারও একজন, এর বেশি আসতে পারবে না, সেটা হচ্ছে আমার ইউনিকাস্ট। আশা করছি এটা বুঝতে পারছো। ব্রডকাস্ট কি? ব্রডকাস্ট হচ্ছে এখানে যা দেখতে পাচ্ছ, আমি এখানে যতজন আছে সবাইকেই ডাটা দিব, ঠিক আছে। মানে আমি চাইলেও এটা বাদ দিতে পারবো না। যেমন ধরো টেলিভিশন প্রচার, তো যখন বা রেডিও,
যখন টেলিভিশন বা রেডিওতে কোনো সংবাদ অথবা যে কোনো কিছু প্রচার করে, তো ও কি চাইলেও বলতে পারে অমুক গ্রামের অমুকের আক্কাস আলীর ছেলে জায়নাল ও আমার ক্লাসে আমার এই টিভি দেখতে পারবে না বা আমার এটা শুনতে পারবে না? এটা পসিবল না। ব্রডকাস্ট হচ্ছে সবার জন্য প্রচারিত হয়। আমার নেটওয়ার্কে যারা আছে সবাই আমার ব্রডকাস্টের আওতাধীন। যেমন যে কোনো প্রচার, যেটা জনগণের উদ্দেশ্যে যে কোনো কিছু যদি সেন্ড করি, সেটা হচ্ছে আমার ব্রডকাস্ট হবে। মাল্টিকাস্ট কি, ধরো আমার এখানে অনেকগুলা কম্পিউটার ছিল, ঠিক আছে, যে এখানে এই কম্পিউটার আমার অনেকগুলা কম্পিউটার আছে। তো আমি কি করছি, এই কম্পিউটারের আমি হচ্ছে যে কোনো একজনকে বাদ দিব, যেমন 1 2 3 4 5 6, এই 6 জনের মধ্যে ধরো আমার 4কে ভাল লাগে না এবং 2কে ভাল লাগে না, আমি ওদেরকে ডাটা দিব না। আমি কি করলাম, 1কে দিলাম, 2কে দিলাম, 5কে দিলাম এবং 6কে দিলাম, অর্থাৎ 1-এর অধিক মানুষকে দিচ্ছি, বাট আমি সবাইকে দিচ্ছি না, আমার যাদের প্রয়োজন শুধু তাদেরকে দিচ্ছি। যেমন ধরো আমি একটা মেসেঞ্জার গ্রুপ খুললাম যারা ভালো করে পড়াশোনা করে, তো আমি এখন কি করব, যারা পড়াশোনা করছে তাদের নিলাম, সবাইকে কিন্তু আমি নিব না, আমি তাদের অ্যাক্সেস দিব না, আমার চাইলেও আমি রিজেক্ট করে দিব। অর্থাৎ আবার আমি তোমাদের একটা জুমে অথবা মিটে ক্লাস নিচ্ছি, তো আমি চাইলেই একজন স্টুডেন্টকে বাদ দিতে পারি, অর্থাৎ আমি আমার মতো মডিফাই করতে পারি যে কে আমার লাইনে থাকবে কে থাকবে না। এটা হচ্ছে তোমার মাল্টিকাস্ট। অ্যানিকাস্টটা কি ভাইয়া? অ্যানিকাস্ট হচ্ছে ধরো এটা আমি পাঠাবো হচ্ছে এখানকার কম্পিউটারগুলোতে, আমি কাউকে বলে দিব না যে কে পাবে, ঠিক আছে, কে পাবে আমি কাউকে বলবো না, আমি আমার মতো প্রচার করে দিব, যে আমার সব থেকে কাছে থাকবে সে এই ইনফরমেশনটা রিসিভ করতে পারবে। অ্যানিকাস্ট, এনি ওয়ান ক্যান রিসিভ, যে আমার সব থেকে কাছে, যেমন ধরো এখানে আমার সব থেকে কাছে যদি বলি ও আছে, কিন্তু আমি ওকে নির্দিষ্ট করে দিব না যে আমার সব থেকে কাছে, সে নিজে থেকে রিসিভ করে নিবে, সেটা হচ্ছে অ্যানিকাস্ট। তো দেখো বলছে ভিডিও কনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিংয়ে ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড কোনটা? আমরা জানি ভিডিও কনফারেন্সিংয়ে আমি চাইলে, ভিডিও কনফারেন্সিংয়ে অবশ্যই একজনের বেশি হয়, তাই না, যে আমি কারোর সাথে ভিডিও কলে কথা বলছি মানে মিনিমাম 2 জন তো আছে, তো 1-এর অধিক মানুষ আছে, আমি চাইলেই কিন্তু ধরো আমি মেসেঞ্জারে একটা গ্রুপ খুলেছি, ওখানে ভিডিও কল করতেছি, চাইলে কি আমার ওই গ্রুপের বাইরে কেউ জয়েন করতে পারবে না? তার মানে আমি চাইলে কাউকে বাদ দিতে পারতেছি এবং 1-এর অধিক মানুষের সাথে আমি আড্ডা দিতে পারছি। তার মানে এই ভিডিও কনফারেন্সিং কী হবে, মাল্টিকাস্ট হবে। ব্রডকাস্ট কেন হবে না? ব্রডকাস্ট হবে না কারণ আমি সবাই, পুরো বাংলাদেশে সবাই তো আমার এখানে জয়েন করতেছে না, যা টিভির ক্ষেত্রে হয়, কোনো ফাইল পাঠাইছে সবাই রিসিভ করছে, তার মানে আমার ব্রডকাস্ট হবে না। ইউনিকাস্ট তো নাই, কারণ একজনকে তো হচ্ছে না, এখানে 1-এর অধিক মানুষ আছে, তার মানে আমরা এটা হচ্ছে মাল্টিকাস্টের উদাহরণ। আর কি রকম আসতে পারে, টিভি সম্প্রচার নিজের কোনটার উদাহরণ, ঠিক আছে, তো মানে এরকম যে কোনো কিছু দিতে পারে যে টিভি সম্প্রচার কোনটা, ঠিক আছে, অথবা যে হচ্ছে এরকম যে কোনো কিছু, যে আমরা হচ্ছে অমুক সাহেব একটা হচ্ছে গ্রুপ খুললেন, সেখানে সে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে নিয়ে একটা গ্রুপ করলেন এবং কমিউনিকেট করলেন, নিচের কোনটা, এরকম প্রশ্ন তোমার আসতে পারে। প্রোগ্রাম তৈরির ধাপ কোন? দেখো বলছে প্রোগ্রাম তৈরিতে ডিজাইনের পরবর্তী ধাপ কোনটা? তো আমার প্রথম কাজ হচ্ছে আমি যেটা করব, সমস্যা বিশ্লেষণ করে আমার সেটা ডিজাইন করা, যে আমি এই সমস্যাটা কি করব। মানে আমি ধরো যে একটা বিস্কুট বানাইতে চাই বা যে কোনো কিছু বানাইতে চাই, আমার প্রথম কাজ করে ডিজাইন করা যে কেমন হবে জিনিসটা, তাই তো। যেমন ধরো আমি লোগো বানাবো, তো লোগো কিন্তু আমাকে ডিজাইন করবো প্রিন্ট করার আগে নিশ্চয়ই, রাইট? তো এখানে আমি যখন প্রোগ্রাম তৈরি করব, ডিজাইন করার পরে আমরা লোগো তো প্রিন্ট করি, বা আমি যখন কোনো কিছু বানাইতে চাই সেটা কিন্তু কোডিং করতে হবে আমার, যেহেতু কম্পিউটারে মানে সি প্রোগ্রামিং, এটা কিন্তু 5 অধ্যায়ের প্রশ্ন। তো আমার ডিজাইন করার পরের স্টেপটা কি, আমাকে কোডিং করতে হবে, এটা বানাইতে হবে। আমাকে একটা ক্লায়েন্ট আমাকে বলেছে এই জিনিসটা বানাইতে, আমার এখন ওটা কোডিং করতে হবে। তার মানে ডিজাইন আমাকে দেওয়ার পরে আমার পরের কাজ কি, কোডিং করা। রক্ষণাবেক্ষণ কখন আসবে? রক্ষণাবেক্ষণ সব থেকে শেষে, মানে সব হয়ে গেছে, নিয়মিত মেইনটেন্সের মধ্যে রাখা, তার মানে ডিজাইনের পরে এটা আসবে না। সমস্যা বিশ্লেষণ ডিজাইনের আগেই চলে আসবে, ঠিক আছে, বা ডিবাগিং যেটাকে বলি, যে আমার এই কোডিংয়ের পরেও আসতে পারে, যে কোডিং করছে আমার কোনো ভুল হয়েছে কিনা সেটা বিশ্লেষণ করা, ওকে। দেন প্রোগ্রাম চালানো, আমার যদি কোডিং না করে এটা নাই বানাই তাহলে চালানোর তো কোনো সুযোগ নাই। তার মানে ডিজাইনের পরের ধাপ সবসময় মনে রাখবে, আমরা কোনো একটা ডিজাইন করলাম, তারপর আমাকে কোডিং করতে হবে, অর্থাৎ ওটা বানানোর কাজ শুরু করতে হবে, ওকে। 1 7 3 নিচের কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ? খুবই মজার, এবং এখান থেকে একটা প্রশ্ন আশা করছি পাবা। বলছে 1 7 3 সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতির? আমি যদি একটু আসি যে বাইনারির ক্ষেত্রে, বাইনারিতে আমরা জানি শুধুমাত্র 0 এবং 1 নেওয়া যায়, ওকে। সো অক্টালের ক্ষেত্রে কি হয় বলো তো? অক্টালের ক্ষেত্রে আমার 0 থেকে 7 পর্যন্ত আমরা নিতে পারি। দশমিকের ক্ষেত্রে কি হয়, সেটা হচ্ছে আমরা 0 থেকে 9 পর্যন্ত নিতে পারি। হেক্সার ক্ষেত্রে কি হয়? হেক্সার ক্ষেত্রে আমরা 16 পর্যন্ত, মানে 0 থেকে 15 পর্যন্ত নিতে পারি। সো খেয়াল করো, এখানে আমার বলছে এক সংখ্যাটা কিন্তু আমার বাইনারি হতে পারে,
অক্টালও হতে পারে, দশমিকও হতে পারে, হেক্সাও হতে পারে, কারণ এই সবগুলো সংখ্যাই এক সাপোর্ট করে, ঠিক আছে। কিন্তু এখানে বাইনারি নাই, তো আমি বলতে পারছি না। 7 সংখ্যা খেয়াল করো, 7 সংখ্যা আমার অক্টালে সাপোর্ট করে, দশমিকেও সাপোর্ট করে, হেক্সাতেও সাপোর্ট করে। তার মানে 1 7 পর্যন্ত আমার 3টাই হচ্ছে। 3 সংখ্যাটাও কিন্তু আমার অক্টালও সাপোর্ট করে, দশমিকে সাপোর্ট করে, হেক্সাও সাপোর্ট করে। তার মানে এই যে ওরা এখানে যতগুলো সংখ্যা দেওয়া আছে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতেই সাপোর্ট করে। তার মানে এগুলো সবগুলো অ্যান্সার হবে। যেমন তোমার প্রশ্ন আসতে পারে এখান থেকে আরও কি, এটা কিন্তু 3.1 বা সংখ্যা পদ্ধতির প্রশ্ন। এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে যে হচ্ছে 111 নিচের কোন সংখ্যা পদ্ধতি, এটাও কিন্তু সবগুলাই হবে, কারণ 1 সবগুলাতেই থাকতে পারে, বাইনারিতেও থাকতে পারে, অক্টালেও পারে, দশমিকেও পারে, হেক্সাতেও পারে। আমি কি বুঝাইতে পারছি তোমাদের? অথবা এরকম দিতে পারে AF.26 এইটা নিচের কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ। তাহলে তুমি অবশ্যই ABCD আর থাকলে আমরা জানি সেটা হেক্সাডেসিমেল, বাকিগুলাতে হবে না। আশা করছি তোমরা এই 10টা এখন পর্যন্ত ক্লিয়ার হয়েছো। ওকে, তো আমরা পরেরটায় যদি যাই, ওকে, সো আমরা এই প্রশ্নে চলে আসছি, খুবই ইন্টারেস্টিং, আমার 5 অধ্যায়টা খুবই ফেভারিট। সো এখানে দেখো বলছে সি ভাষায় বি ডাটা কোন টাইপের উদাহরণ। সি ভাষায় বি, আমরা এখানে 3টা অপশন দিয়েছে আমাকে, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লট। 3টা কেন এবং কেন হইতে পারে না সেটা আমরা আসবো। ইন্টিজার মানে কি? EINT, ইন্টিজার, যেটা INT নামে পরিচিত, যেটাকে ইন্টিজার বলা হয়, এটার মানে হচ্ছে বাংলায় যদি বলি একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি কি হতে পারে? 1 2 3 4 5 6 এরকম যে কোনো কিছু আমার পূর্ণ সংখ্যা হতে পারে, একের বড় যে কোনো কিছু আমার পূর্ণ সংখ্যা হতে পারে। ফ্লট মানে কি? ফ্লট মানে হচ্ছে ভগ্নাংশ, বাংলায় যেটাকে ভগ্নাংশ আমরা বলি, ভগ্নাংশ সংখ্যা, যেটাকে পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ দুইটাই থাকতে পারে। যেমন ধরো 3.25, এখানে পূর্ণ সংখ্যাও আছে, ভগ্নাংশ সংখ্যাও আছে, তার মানে এইটাকে আমরা ফ্লট বলতে পারি। ক্যারেক্টার বা CHAR এটাকে ক্যারেক্টার বলা হয়, মানে ক্যারেক্টারের ডাটা ফরম্যাট হচ্ছে, ডাটা টাইপ হচ্ছে ক্যারেক্টার, CHAR। এটা কি কি? যেমন ধরো ABCD যেসব ক্যারেক্টার আমরা ইউজ করি ওগুলাকে আমরা ক্যারেক্টার বলি। তারপরে ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা, 1 2 3 4 5। ফ্লট মানে কি? ভগ্নাংশ সংখ্যা, 3.25 5.25 6.23 এই সবগুলো হচ্ছে ফ্লট। আর ক্যারেক্টার কি? ABCD। এখানে বলছে বি কি তাহলে বলো তো? ক্যারেক্টার। তো তোমার এখানে কি টাইপের প্রশ্ন আসতে পারে? এই যে এরকম 3.25 দিছে, বলছে নিচের কোনটা ডাটা টাইপ, এই 3.25 ডাটা টাইপ কোনটা, তখন আমরা নিশ্চয়ই ফ্লট দিব। বা এখানে বলছে 10, এই সংখ্যাটার ডাটা টাইপ কি, তখন আমরা ইন্টিজার দিব। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। পরেরটায় যদি আমি যাই, যে নিচের কোনটা নেটওয়ার্ক ডিভাইস নয়। নেটওয়ার্ক ডিভাইস, তো আমার নেটওয়ার্ক মানে কি? ধরো আমি তোমার সাথে নেটওয়ার্ক করব, মানে কানেক্ট করব। নেটওয়ার্ক ডিভাইস কি করে? ওই নেটওয়ার্কে অনেকগুলো কম্পিউটারের সাথে আমাদের কানেক্ট করাই দেয়। সো এইখানে আমরা যদি বলি TCP একমাত্র যেটা হবে না, এইটার ফুল ফর্মটা কি? এটার ফুল ফর্ম হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আমরা অলরেডি জানি। প্রোটোকল কি? প্রোটোকল মিনস হচ্ছে আমার কোনো একটা রুলস রেগুলেশন বা কোনো নিয়ম নির্ধারণ যেটা আমাকে মেনটেন করতে হবে। তো আমার এখানে রুলস রেগুলেশন তো না, আমার নেটওয়ার্ক ডিভাইস চাইছে, তার মানে এইটা কিন্তু আমার হবেই না। তো এখানে যে হাব আছে, হাব, সুইচ, রাউটার সবগুলোই কিন্তু নেটওয়ার্কের কাজ করে। আমরা জানি হাব আর সুইচ সেম। হাব হচ্ছে আগে ব্যবহার করা হয়তো, সুইচ আরও মডার্ন রূপ, আর হচ্ছে রাউটার আমরা সবার বাসা বাড়িতে দেখে থাকি। সেটা কি করে? অনেকগুলো ডিভাইস, যেমন তোমার ল্যাপটপ, ফোনগুলোকে একটা ওয়াইফাইয়ের আন্ডারে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়, কারণ এটা নেটওয়ার্ক কানেক্ট করতেছে, তার মানে এটাও নেটওয়ার্ক ডিভাইস। ওকে, তার মানে আমার শুধুমাত্র TCP বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলটা অ্যান্সার হবে না। ওকে, পরেরটায় যদি আমি আসি, সেটা হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রা, নিচের কোনটা বুলিয়ান অ্যালজেব্রা সঠিক? তো এই যে একটু আগেই দেখো আমি বলতেছিলাম এখান থেকে যে এই টাইপের প্রশ্ন তোমার আসতে পারে। এই যে এইখানেই বলতেছিলাম, এই যে এইটা 3.25, এই যে 5 আমি যেটা বলেছিলাম সেম প্রশ্নটাই কিন্তু আমার এখানে আসছে, যে 5 যেটা বলছে, ঠিক আছে। এই সেম টাইপের আরেকটা প্রশ্ন দিয়েছে, নিচের কোনটা বুলিয়ান অ্যালজেব্রা হবে না, মানে কোনটা সঠিক, ঠিক আছে। তো আমরা যদি বলি A+A, আমরা অলরেডি জানি যে A+A মানে কি? A+A সমান সমান A হবে রুলস অনুযায়ী। তারপরে আমরা যদি বলি A+1 আমার হতে হবে হচ্ছে 1, ঠিক আছে। A+0 সমান সমান A হবে। সো খেয়াল করো এখানে দুইটা সংখ্যা আছে, মানে একই জিনিস হইলে আমার A হওয়ার কথা, কিন্তু ওরা দিছে হচ্ছে 1, তার মানে এটা হবে না।
আবার এ প্লাস এ মানে কি হওয়ার কথা, এ হওয়ার কথা, বাট ওরা দিছে কি 0, তার মানে হবে না। এবার দেখো এ প্লাস 1 মানে কি হওয়ার কথা, 1 হওয়ার কথা, বাট ওরা দিছে এ, তার মানে এটাও হবে না। দেখো এ প্লাস 0 সমান সমান এ, সেটা আমরা হতে পারে, তার মানে এটা ঘ নাম্বার অ্যান্সার হবে। এরকম যে কোনো প্রশ্ন আসতে পারে নিচের কোনটা সঠিক, এরকম মৌলিক উপপাদ্য যে টোটাল 8টা মৌলিক উপপাদ্য দেওয়া আছে, ওই 8টা মৌলিক উপপাদ্য যে কোনো কিছু দিয়ে সেটার ভুল বা সঠিক দেওয়া থাকতে পারে, তোমাকে ওখান থেকে খুঁজে নিতে হবে। এটা 3.2 সংখ্যা পদ্ধতির 3.2 ডিজিটাল ডিভাইসের প্রশ্ন। এরপরে দেখো বলছে হটস্পট কি, আমরা সবাই এটা জানি, কারণ হচ্ছে আমাদের ফোনে অনেক সময় আমার বন্ধুদের নেট থাকে না, তোমাদের বলে যে ভাই হটস্পট কি, ঠিক আছে। জুবাইয়ের কি রেখেছো, আচ্ছা না ভাইয়া পেইড ব্যাচে ভর্তি আছে, এখন কি নতুন করে ভর্তি হতে হবে কিনা, এটা ভাইয়া তোমাদেরকে একদম ডিটেল বলবে। জুবাইর রহমান লিখছো জি ভাই সাউন্ড আসতেছে, ওকে। ভাইয়া এই বছর স্যাট কলেজের নিয়ম কি আগের মতোই থাকবে নাকি চেঞ্জ হবে? ভাইয়া বলে দিবে তোমাদের এই সবগুলা প্রশ্নের অ্যান্সার, ভাই একটু পরে এসে দিবে। ওকে, সো পরেরটাই যদি আমরা আসি যে বলছে হটস্পট কি, তো আমরা জানি হটস্পট কোনো সফটওয়্যার না। সফটওয়্যার কি বলতে বোঝায়, যেমন ফেসবুক একটা সফটওয়্যার, ইউটিউবের একটা সফটওয়্যার থাকতে পারে, তোমার যে কোনো সফটওয়্যার তোমরা ফোনে যেমন টিকটক ব্যবহার করো ম্যাক্সিমাম, তো সেটা আমার সফটওয়্যার হতে পারে। তো তার মানে এটা এক ধরনের সফটওয়্যার না, কারণ এটা কিন্তু কোনো অ্যাপ্লিকেশন না, কোনোটি না হওয়ার চান্স নাই। নিরাপত্তা কিন্তু না, নিরাপত্তা মানে সিকিউরিটি প্রোটোকল মেনটেন করবে, তার মানে এটা না। হটস্পট আমরা কি করি সবাই এটা জানো, যে তোমার ফোনে বন্ধুর ডাটা নাই, তুমি তাকে হটস্পট দিলে সে তোমার ওয়াইফাইটা ব্যবহার করতে পারে, তার মানে তার ওখানে কি তোমার তার লাগতেছে না, তারবিহীনভাবে তুমি ওই ডাটাটা দিতে পারছো, তার মানে তারবিহীন নেটওয়ার্ক হচ্ছে হটস্পট, ঠিক আছে। এখান থেকে নিচের প্রশ্ন আসতে পারে হটস্পট কি, আরেক রকম অ্যান্সার থাকতে পারে কি, যে হচ্ছে তোমার এরকম যে কোনো কিছু আসতে পারে, যে হটস্পটের নিচের কোনটা, বা হটস্পট বলতে কি বোঝায়, এরকম প্রশ্ন তোমার দিতে পারে, ঠিক আছে। এই হচ্ছে নিচের কোনটা রাউটারের উদাহরণ, এরকম যে কোনো কিছু দিতে পারে। ওকে, পরে বলছে ইউনিকোড ব্যবহার করে কতগুলো অক্ষরকে লেখা, এটা হচ্ছে মুখস্থ পড়া, আমরা জানি ইউনিকোড 16 বিটের। কত বিটের? 16 বিটের, তার মানে ও হচ্ছে 2 পাওয়ার 16 করবে, যেহেতু 16 বিটের। তো এইটা হচ্ছে আমার অ্যান্সার। 15 বিট বলতে কিছু নাই, এরকম কিছু নাই। 8 বিটের সেটা কি কি হইতে পারে, সেটা হতে পারে ASCII, অথবা হতে পারে EBCDIC কোড, EBCDIC কোড। সো এখানে আমার 2 পাওয়ার 8টা ইউনিকোড তো হবে না, হবে কোনটা? 16, তার মানে 16 বিট। এটা কিন্তু মুখস্থ পড়া, এটাও হচ্ছে তোমার 3.1-এর কোডের অধ্যায় থেকে। বাংলার বুকে এত ভালো ভালো ভাই টিচারগুলো লুকিয়ে আছে, জানা ছিল না। স্যালুট ভাইয়ারা। কেন কেন কী হয়েছে বলো তো? ভাইয়ার কপাল খুলছে বোঝা যাচ্ছে। স্যার কোশ্চিন ভালোভাবে দেখা যায় না, জুম করেন, আর ডার্ক লাগতেছিল। আচ্ছা, আর একটু জুম করে দিচ্ছি তাহলে। ওকে, আশা করছি এটা বুঝতে পারছো। পরেরটা আমি যদি বলি, ওকে, সো আমি একটু জুম করে নিচ্ছি তোমাদের জন্য, যদি তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, পরের টপিকে আমি আসছি। দেখো বলছে যে সি ভাষায় অ্যান্ডকে কোন ধরনের অপারেটর বলা হয়। সো আমরা জানি এই যে প্লাস মাইনাস, এই যে ডাবল প্লাস প্লাস, এই যে অ্যান্ড গেট, এগুলাকে কি বলা হয়? রিলেশনাল অপারেটর বলা হয়। কোন অপারেটর? লজিক্যাল, ঠিক আছে, সরি রিলেশনাল বলছি, লজিক্যাল অ্যান্ড অপারেটর। এটার মানে কি? গুণ করে। এই যে অ্যান্ড অপারেটরকে লজিক্যাল, আমরা জানি লজিক গেট, যে অ্যান্ড অর নট, এই যে এইটা মানে কি বোঝায় বলো তো? অ্যান্ডকে বোঝায়, তার মানে এইটা হচ্ছে আমার লজিক্যাল অপারেটর, ঠিক আছে। আর রিলেশনাল কি হতে পারে? যে এইটা প্লাস এইটা, এটা সমান সমান, যেমন ধরো এ সমান সমান বি, এইটা হচ্ছে একটা রিলেশন মেনটেন করছে, ঠিক আছে। তো অ্যারিথমেটিক কি? যে প্লাস মাইনাসের কাজ হতে পারে, ভাগ গুণের কাজ হতে পারে। তো এখানে অ্যান্ড, ডাবল অ্যান্ড মানে ওটা হচ্ছে অ্যান্ড গেট, যেটা হচ্ছে লজিক্যাল অপারেটর বোঝাচ্ছে। এরকম যে কোনো কিছু দিতে পারে, যে নিচের প্লাস এটা হচ্ছে কোন ধরনের অপারেটর, বা নিচের কোনটা রিলেশনাল অপারেটরের উদাহরণ, নিচের কোনটা অ্যারিথমেটিক ফাংশনের উদাহরণ, যে এরকম দিতে পারে, যে এ পার্সেন্টেজ বি, অথবা বলছে 20%/2, এইটার নিচের কোন ফাংশন বা কোন অপারেটর, এই টাইপের প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে 5 অধ্যায়ের প্রশ্ন। ওকে, পরে বলছে দেখো এইটা একটু জটিল। বলছে যে রবিনের বর্তমান বয়স 19-10, কত বছর পর তার বয়স এত হবে। সো আমার প্রথমে বের করতে হবে ওর বর্তমান বয়সটা বাইনারিতে। সো আমরা দুইটা উপায় এটা বের করতে পারি। একটা চোরাই নিয়ম আমি তোমাদের শিখিয়েছিলাম, যদি আমার ক্লাস কেউ করে থাকো, যে 1, 2, 4, 8, 16। তো আমার বলছে 19, 16 আর 2 18, 1 19, বাকি দুইটা লাগবে না।
তার মানে রবিনের বর্তমান বয়স হচ্ছে 1011। কেউ যদি এভাবে না বুঝো, অলরেডি যারা ওই যে এভাবে করো 19কে 2 দ্বারা ভাগ করো, কয়বার যায়? 9 বার যায়, হাতে থাকে 1। আবার যদি ভাগ করো 4 বার যায়, হাতে থাকে 1। আবার করলে 2 বার যায়, হাতে কিছু থাকে না। আবার যদি করো 1 বার যায়, হাতে কিছু থাকে না। আবার করলে একবারও যায় না, আর এই 1টা চলে আসে, অর্থাৎ নিচ থেকে লিখলে 10011। সেম জিনিসটা কিন্তু আমরা বের করেছি। তার মানে রবিনের বর্তমান বয়স হচ্ছে 10011, আর হচ্ছে কত বছর পর তার বয়স এত হবে। তো আমরা কি করব, এটা থেকে এইটা মাইনাস করে দিলেই আমরা কিন্তু কত বছরের হিসাবটা পেয়ে যাব। ধরো যে রবিনের বয়স এত, আর এত বছর পরও এত হবে, তাহলে মাঝখানে ডিফারেন্সটা বের করার জন্য আমরা কি করব, এটা থেকে এটা মাইনাস করি। দেখো 1001110 থেকে আমরা এটা মাইনাস করব। ওকে, এটা যদি আমরা মাইনাস করার চেষ্টা করি, দেখো যে হচ্ছে কোনো কিছু উপরে নাই, তার মানে এটা থেকে আমরা কত যোগ করে নিচ্ছি, 2 যোগ করে নিচ্ছি। অর্থাৎ যেটা তোমরা মনে রাখবা, অলরেডি তোমরা যারা মুখস্থ বিদ্যায় পড়েছো তারা তো কিভাবে দেখেছো, আমি একটু দেখি। ঠিক আছে, অলরেডি তোমরা যারা মুখস্থ করে পড়েছো, যদি এগুলো মুখস্থ করার জিনিস না, তোমরা জানো 1 - 1 = 0, 0 - 0 = 0। আর হচ্ছে যদি আমরা 1 থেকে 0 বাদ দিই, তাহলে 1, 0 থেকে 1 বাদ দিলে সমস্যা, 1 হবে এবং হাতে থাকবে 1। তো এই যে 0 থেকে 1 আমরা বাদ দিচ্ছি, তার মানে কি হবে, বসবে 1 এবং হাতে থাকবে কি, তোমার হাতেও থাকবে 1। তো এখানে 1 হয়ে গেল, তাহলে 2 হয়ে গেল। আমার নিচে উপরে ছোট মানে আমি আবার 2 যোগ করে নিলাম, যেহেতু বাইনারি বেস 2। 2 আর 1 3, আমার নিচে হচ্ছে 1 আর 1 2। 3 থেকে 2 বাদ দিলে কত হয়, 1 হয়। এবং 2 নিয়েছি, পরের ঘরে 1 যোগ হচ্ছে, এই জন্য তাহলে আমরা 1 নিলাম। উপরে আসে 1, 1 বাদ দাও, 1 থেকে 1 বাদ দিলে 0, হাতে কিছু নাই। 0 থেকে 0 বাদ দিলে 0, হাতে কিছু নাই। আবার উপরে ছোট মানে আমি 2 টাকা নিলাম, অর্থাৎ বেস 2 যোগ করলাম। 2 থেকে 1 বাদ দিলে কত হয়, 1 হয়। এবং 2 নিয়েছো, পরের ঘরে 1 বাদ দিতে হবে। 1 থেকে 1 বাদ দিলে 0, অর্থাৎ বাম পাশের শূন্যটা যদি আমি বাদ দিই, তাহলে 10011। অর্থাৎ যারা বাইনারি বিয়োগ যে নিয়মে করেছো, সেম নিয়মে করো। আমি জানি না তোমরা কি কোন নিয়মে করেছো, যেই নিয়মেই করো একই অ্যান্সার আসবে। তো এবার তার মানে আমার অ্যান্সার হচ্ছে 10011, তার মানে সেটা কোনটা, খ নাম্বারটা আমার অ্যান্সার। ঠিক আছে, আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এরকম যে কোনো প্রশ্ন দিতে পারে যে হচ্ছে যে ওর বয়স এত আর ওর বন্ধুর বয়স এত, দুইজনের বয়স একত্রে কত হবে, অথবা ওর বয়স এত, 5 বছর পর ওর বয়স কত হবে, এরকম প্রশ্ন তোমার আসতে পারে। ঠিক আছে, এটা 3.1 সংখ্যা পদ্ধতির প্রশ্ন। ঠিক আছে, এরপরে যদি আমি যাই, সেটা হচ্ছে বলছে যে প্রোগ্রামিংয়ে কোনটি ভুল ডাটা টাইপ। এইটাও কিন্তু ডাটা টাইপের একটা মুখস্থ করতে হবে তোমাদের। আমি তারপর একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে যে তোমার সাইন ফ্লট নামে কিছু নাই। সাইন ফ্লট নামে কিছু নাই, কারণ হচ্ছে এটা হইতে পারে ফ্লট এবং লং ফ্লট, ডাবল ফ্লট যেটাকে বলে। সাইন ফ্লট বলতে কিছু নাই। তো এটা হচ্ছে বাকিগুলো অ্যান্সার আছে, ওটা রাইট। ওটা তোমরা একবার চার্ট যখন দেখাই দিব ক্লাসে, তখন একদম ডিটেল বুঝে যাবে যে কেন না, ওটা মুখস্থ পড়া। ঠিক আছে, তো আমার সাইন ফ্লট নামে কিছু নাই, এটা অ্যান্সার হবে না। এরকম থেকে আরও কি প্রশ্ন আসতে পারে, এরকম যে কোনো একটা দিয়ে দিতে পারে, বলতে পারে যে এইখানে ধরো যে ওই যে আগের বার যেটা বললাম 3.25 নিচের কোন ডাটা টাইপ, তখন তোমাকে বলতে হবে যে ফ্লট ডাটা টাইপ। ঠিক আছে, সেটা আর ফ্লট 2 ধরনের, একটা লং ফ্লট, একটা শর্ট ফ্লট। এটা হচ্ছে শর্ট ফ্লপ। আমি যদি লং ফ্লপ বলি, ধরো এই ভগ্নাংশ জিনিসটা অনেকবার থাকবে। ঠিক আছে, 4 9 এরকম, মানে অনেক বড় থাকবে ফ্লট, সেটাকে লং ফ্লট বলা হয়। ভগ্নাংশ সংখ্যাটা বড় থাকবে। তো এরকম যে কোনো প্রশ্ন আসতে পারে যে নিচের কোন ডাটা টাইপ এটা। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন তোমার আসতে পারে। তারপরে বলছে কোন ডিজিটাল সার্কিটের ইনপুট ও আউটপুট সংখ্যা সমান। আমি জানি যে নট গেট একটা মাত্র ইনপুট এবং আউটপুট নিতে পারে, ওর ইনপুটও একটা আউটপুটও একটা, অর্থাৎ ও 0 দিলে 1 বের করে, 1 দিলে 0 বের করে, অর্থাৎ ওর ইনপুট এবং আউটপুট সংখ্যা সবসময় সেম। যে আমার একটা ইনপুট দেবে, এ দিছে ও এ নট বানাই দেয়, 0 দিছে 1 করে দেয়, অর্থাৎ ইনপুট এবং আউটপুট অলওয়েজ সেম থাকে একটা গেটের, সেটা হচ্ছে নট গেট। আর এখানে কিন্তু আমার চাইছে যে এটা কোন ইনপুট আউটপুট সংখ্যা সমান, এখানে গেট চাই নাই, সেটা একটু মনে রাখবা। এখানে ম্যাক্সিমাম ওই যে ভুল বুঝতে পারো না যে কি আসবে। তো আমার এখানে নট গেটের ব্যাপারটা বলে না, এখানে বলছে হাফ অ্যাডার, ফুল অ্যাডার এবং ইনকোডার এবং কাউন্টার। সো আমরা যদি এক কথায় বলি, তোমরা যারা হাফ অ্যাডার চিনো, যে এরকম একটা বক্স থাকে, 2টা ইনপুট থাকে, 2টা আউটপুট থাকে। ঠিক আছে, ফুল অ্যাডারের ক্ষেত্রে কি হয়, দেখো আমার এখানে 3টা দাগ থাকে, ইনপুট থাকে 3টা, আউটপুট থাকে 2টা। ইনকোডারের ক্ষেত্রে কি হইতে পারে, ইনকোডারের ক্ষেত্রে এখানে 4টা থাকতে পারে, এখানে 2টা থাকতে পারে, অথবা 8টা 3টা থাকতে পারে। কাউন্টারের ক্ষেত্রেও এইরকমই। তার মানে আমার
এই যে হাফ অ্যাডারই একমাত্র আছে যার ইনপুটও সেম আউটপুটও সেম। তার মানে এখানে বলছে এটা দুই ধরনের প্রশ্ন আসতে পারে, ইনপুট আউটপুটের সংখ্যা সমান, এটা যদি গেটের ক্ষেত্রে বলে আমরা নট গেট অ্যান্সার করব, আর যদি গেট বাইরে অন্য কিছু বলছে তাহলে মনে রাখবা ইনকোডারের ইনপুট আউটপুট লাইন সেম, অর্থাৎ দুইটা ইনপুট দুইটা আউটপুট। ঠিক আছে, আশা করছি তোমরা এটাও বুঝতে পারছো। ঠিক আছে, এরপরে তোমার আরও একটা প্রশ্ন আসতে পারে যে তিনটা আউটপুট দুইটা ইনপুট কোন সংখ্যার, মানে নিচের কোন এডারের, এরকম প্রশ্ন করতে পারে। অথবা এডারের কাজ কি, হাফ এডার ফুল এডারের পার্থক্য কি, হাফ এডার কোন কোন গেট মিলে হয়, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে আমরা মেইনলি একদম ইন ডিটেল পড়বো হচ্ছে নেক্সট, যখন আমরা হচ্ছে তোমাদের পেইড ব্যাচে একদম ক্লিয়ার করে দিব। ওকে, আমরা একটু আগেই বলেছিলাম তোমাদের এটা যে কোন পদ্ধতিতে ডাটাবেস থেকে ডাটা খুঁজে বের করতে ব্যবহার করা হয়। সো আমরা একটু আগেই বলেছিলাম যে সিলেক্ট করা, এই সিলেক্টিংটা আমার ব্যবহার করা, যেমন বলতেছিলাম যে সিলেক্ট স্টার দিয়ে কোথা থেকে, ফ্রম ওই ফাইলের নাম, যে ফ্রম ওই ফাইল। তো আমরা এই ফাইলটা থেকে ডাটা স্টোর করার জন্য সিলেক্ট অপশন ব্যবহার করছিলাম। তার মানে ডাটা খুঁজে পেতে আমরা কোনটা ব্যবহার করব, সিলেক্টিং ব্যবহার করব। জয়েনিং কেন ব্যবহার করা হয় এটা আরও ডিটেল পড়বা, ইন্ডেক্সিং এবং সর্টিং এটা খুঁজে পাইতে আমাদের সুবিধা করে, বাট কোনো একটা স্পেসিফিক ডাটাকে আমি যদি একবারে সিলেক্ট করে আনতে চাই সেটার জন্য সিলেক্টিং, তোমরা এটা মনে রাখবা। বাকিগুলো জয়েনিং সর্টিং ইন্ডেক্সিং এটা আমাদের লাগবে না তোমাদের, কারণ তোমাদের শর্ট সিলেবাসে এটা নাই। ঠিক আছে, 6 নাম্বার চ্যাপ্টারটা নাই, এই জন্য এটা নিয়ে আমি খুব বেশি কথা বলছি না। হ্যাঁ, একজন প্রশ্ন করেছো জিএসটি বা গুচ্ছতে কি আইসি থেকে প্রশ্ন হয়? হ্যাঁ, এক্স্যাক্টলি আইসি থেকে প্রশ্ন হয়, এবং মিনিমাম তুমি ধরতে পারো 5টা প্রশ্ন তুমি পাবা। ঠিক আছে, 5টা থেকে 7টা প্রশ্নও আসতে পারে আইসি থেকে। ওকে, যদি আইসিটি কারোর গ্যাপ থাকে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়, এবং যারা ম্যাথমেটিক্যাল টার্মগুলোতে ভুল করো তাদের জন্য একটু ডাউট হয়ে যাবে। এবং আইসিটি যদি তুমি পারো এই 5টার 5টাই তুমি পারবা, একদম ইজিলি 5 মার্ক পাওয়া যায়, তা তুমি কেন এই রিস্ক নিতে যাবা না পড়ে? যদি 20টার থেকে 5টা দেয় 5টাই পারবা না, কোনো চান্স নাই যে পারবা না। জিকের অন্যগুলা যেটা হচ্ছে তোমাকে মুখস্থ করতে হচ্ছে, অনেক কিছু ভুলে যাচ্ছ, মনে থাকতেছে না, এক পড়ার সমুদ্রে ভেসে আছো, সব কিছু মনে রাখা টাফ। কিন্তু আমার এই আইসিটির যে ব্যাপারগুলো তুমি সবগুলা মনে রাখতে পারবা, কারণ এটা হচ্ছে অ্যারিথমেটিক কিছু, মানে ম্যাথমেটিক্যাল টার্ম বা হচ্ছে কিছু মজার টপিক আছে, এগুলো একবার পড়লেই মনে থাকে। তো আইসিটিতে আমি আশা করব তোমরা সবাই হচ্ছে কি করবা, একদম ইন ডিটেল এই আইসিটি পড়ে ফেলবা সব, একদম 5 মার্কে 5 মার্কই যেন পাও, বা 7 পড়ুক 6টা পড়ুক সবই যেন তোমরা পারো। ওকে, তো এরপরে আসছে দেখো, বলছে যে কোনটি উপগ্রহে ডাটা প্রেরণের সাথে সম্পৃক্ত। উপগ্রহের ডাউনলোড তো আমরা জানি যে ডাটা প্রেরণ না, আমরা কোনো কিছু মুভি বা ফাইল ডাউনলোড করছি, তার মানে এটা হবে না। মডুলেট এবং ডিমডুলেট আমার কেন ব্যবহার করায়? আমরা জানি আমাদের যদি কোনো আমরা যে মডেম ইউজ করি, মডেম হচ্ছে মডুলেট এবং ডিমডুলেট, অর্থাৎ মডুলেশন ডিমডুলেশনের কাজ করে, তার মানে এটার একটাও হবে না। আপলিঙ্ক কি? আপলিঙ্ক হচ্ছে নিচ থেকে উপরে কিছু পাঠানো, লিঙ্ক কানেক্ট করা। যেমন হতে পারে আমি স্যাটেলাইটের সাথে কানেক্ট করতেছি, তো নিচের সার্ভার থেকে স্যাটেলাইটের সাথে কানেক্ট করতেছি, সেটাকে বলা হয় আপলিঙ্ক। আরেকটা হচ্ছে ডাউন লিঙ্ক, সেটা হচ্ছে স্যাটেলাইট থেকে আমার সাথে কানেক্ট করছে। আপলিঙ্কের উদাহরণ কি, ধরো আমার একটা স্যাটেলাইট টিভি আছে, যেমন ধরো টি স্পোর্টস, সে স্যাটেলাইটের সাথে কানেক্ট বা কোনো একটা ইনফরমেশন পাঠাইলো, সেটা হচ্ছে আপলিঙ্কের উদাহরণ। তার মানে উপগ্রহ মানে কি? উপগ্রহের ইংরেজি কিন্তু তোমার স্যাটেলাইট, এটা মনে রাখবা, স্যাটেলাইট। তো এই স্যাটেলাইটে ডাটা প্রেরণের জন্য কোনটা? আপলিঙ্ক, যে আমি নিচ থেকে উপরে পাঠাচ্ছি সেটাকে আপলিঙ্ক, বা উপরের সাথে আমি লিঙ্ক কানেক্ট করতেছি। ঠিক আছে, আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। এরপরটা আমরা যাই যে ওকে, সো বলছে নিচের কোন পদ্ধতিতে আঙুলের ছাপ ব্যবহার করে অপরাধী শনাক্ত করা যায়? খুবই ইজি প্রশ্ন, 2 নম্বর অধ্যায় থেকে আসছে। আমরা জানি যে বায়োমেট্রিক্স, সেটাতে কি করা হয়, যে একজন মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহার করা হয়। সেটা শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য হতে পারে, অথবা তোমার আচরণগত বৈশিষ্ট্য হতে পারে। শারীরবৃত্তীয় কি, তোমার আঙুলের ছাপ হতে পারে, চোখের রেটিনা হতে পারে, তোমার হচ্ছে ফেস স্ক্যান করতে পারে, এই ধরনেরগুলা। আর আচরণগত কি, তুমি কথা বলো, ভয়েস, যেটা তোমার ফোনে যদি ভয়েস লক থাকে তুমি বুঝতে পারবা, বা সাইন দিতে হয়, অথবা তোমার এইগুলো হচ্ছে তোমার আচরণগত বোঝায়। আর আমরা যদি শারীরবৃত্তীয় বলি, সেটা আঙুলের ছাপ, 5টা আঙুলের ছাপ, অথবা আমার চোখের রেটিনা স্ক্যান, আমার ফেস স্ক্যান, এগুলোকে বোঝায়। অর্থাৎ দেখবা তোমাদের ফোনে সবার ফোনেই হচ্ছে আঙুলের ছাপের ব্যবস্থা আছে, ম্যাক্সিমাম ফোনে। সে 10,000 টাকার ফোনও যদি হয়, সেখানে দেখবা ফিঙ্গারপ্রিন্ট অপশন আছে, অ্যান্ড ওই ফিঙ্গারপ্রিন্ট পৃথিবীর আর কারোর সাথে ম্যাচ খাবে না, এবং আলাদা করে শনাক্ত করতে পারছো। তো আমার যদি কারোর ওই যে আমরা অনেক সময় দেখি না যে মেলায় হারিয়ে যায় সিনেমায়, ওই মেলায় হারিয়ে যাওয়া বন্ধু বা ভাইকে
যদি তুমি খুঁজে পেতে চাও সেটাতেও কিন্তু তোমার ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়। ধরো কেউ একজন কাউকে মার্ডার করছে অথবা কোনো একটা অপরাধ সংগঠন করছে, তো দেখবা আমরা যদি আদালত বা কোনো কাইন্ড অফ মুভি দেখে থাকো দেখবা ওরা ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে, যে ওখানে কারোর কোনো আঙুলের ছাপটা থাকলো কিনা, সেটা কফির মগে হতে পারে, সেটা হচ্ছে যেই ক্রাইম সিনের কোনো জায়গায় দেয়ালে কোথাও একটা ছাপ আছে কিনা, সেই একটা ছাপ দিয়ে ওই ছাপ দিলে কি হবে, তোমার আঙুলের ছাপ কিন্তু প্রত্যেকটা নাগরিক, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের আঙুলের ছাপ বাংলাদেশ সরকারের ডাটাবেজে আছে। তোমরা যখন জন্মগ্রহণ করো, তোমার বার্থ সার্টিফিকেট বানাও অথবা তোমার হচ্ছে এনআইডি কার্ড বানাও, তখন কিন্তু তোমার প্রত্যেকটা আঙুলের ছাপ নেওয়া হয়। কেন নেওয়া হয় বুঝতে পারছো এখন? তো এই তোমরা যারা লা কাসা দি পাপেল অথবা মানি হাইস্ট মুভি দেখে থাকবা, মানে সিরিজ দেখবা, ওখানে যে প্রফেসর থাকে উনি দেখবা ওনাকে ধরতে পারে না। কেন? কারণ উনি ওনাদের এনআইডি কার্ড বা ওনাদের সার্ভারে কোনো তথ্য কখনো দেয় না, ওনার নিজের কোনো আইডেন্টিটি নাই, দ্যাটস ওয়াই ওকে ধরতে পারে না। কিন্তু যার এনআইডি কার্ড আছে বা বার্থ সার্টিফিকেট আছে, কোনো ক্রাইম যদি করো অ্যান্ড সামহাও তোমার ফিঙ্গারপ্রিন্ট রেখে আসো, তো তোমাকে ধরতে পুলিশের একদিনও লাগবে না। বুঝতে পারছো? তার মানে কোন পদ্ধতিতে আঙুলের ছাপ ব্যবহার করে হচ্ছে তোমার অপরাধী শনাক্ত করা যায়? বায়োমেট্রিক্সে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা সবাই জানি যে কোনো একটা মানুষ অথবা তোমার যে কোনো প্রাণী বা কোনো উদ্ভিদের জেনেটিক চেঞ্জ করে নতুন কোনো উদ্ভিদ বা প্রাণী উৎপাদন করা, তার মানে এটা হবে না। ন্যানো টেকনোলজি আমরা সবাই জানি যে ন্যানো প্রযুক্তি নিয়ে, খুবই ক্ষুদ্র প্রযুক্তি নিয়ে কাজ করে, যেখানে হচ্ছে ন্যানো পার্টিকেল ন্যানো কাজ করে। যেমন হতে পারে যে একটা বড় জিনিসকে ছোট করা, যেমন ধরো প্রথম দিকে আমরা যখন কম্পিউটার দেখি, প্রথম পৃথিবীতে কম্পিউটার আবিষ্কার করা হয়, সেটা ছিল একটা বাড়ির সমান, ঠিক আছে? এবং যখন প্রথম পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড আবিষ্কার করা হয়, সেটা মানুষের থেকেও বড় ছিল। কিন্তু এত বড় কম্পিউটার কি করতে পারতো? শুধুমাত্র যোগ বিয়োগের কাজ করতে পারতো, ক্যালকুলেটার কাজ করতে পারতো, এবং একটা এত বড় মানুষের মতো পেন ড্রাইভে শুধু একটা অথবা দুইটা পিকচার রাখা যেত। এখন একটু খেয়াল করো তো, একটা কম্পিউটার কতটুকু? ঠিক এতটুকু। বাট পারে নাকি? গান বাজাইতে পারো, তুমি প্রোগ্রামিং করতে পারো, গেমিং করতে পারো, মিডিয়া কনজিউমিং করতে পারো, সব কিছু করতে পারছো। এবং তোমার এতটুকু একটা ছোট্ট মেমোরি, তুমি হাজার হাজার জিবি মেমোরি তোমার ডাটা রাখতে পারছো। তার মানে কি হচ্ছে, এই ন্যানো টেকনোলজি তোমার, আমি যদি বলি ছোটো মরিচে ঝাল বেশি, যে ছোটো মরিচ কিন্তু ঝাল অনেক বেশি, যে ও দিন দিন জিনিসগুলোকে ছোট বানাইতেছে, বাট হচ্ছে কি হচ্ছে, ক্যাপাসিটি কিন্তু বাড়তেছে। অর্থাৎ তোমার কাছে কম্পিউটার যদি আমি আরও ছোটো কম্পিউটার দিই, বাট আমি বলি যে না এই কম্পিউটারে তুমি শুধু গান শুনতে পারবা, তুমি নিশ্চয়ই ওই কম্পিউটার নিবা না। তার মানে ছোটো হোক ঠিক আছে, বাট তোমার ক্যাপাবিলিটি আরও বাড়তে হবে, ঠিক আছে? সেটাই হচ্ছে ন্যানো টেকনোলজির উদাহরণ। তো তাহলে ন্যানো টেকনোলজিও হচ্ছে না, জেনেটিক ইঞ্জিনিয়ারিংও হচ্ছে না। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? আমরা জানি এআই, যে মানুষের মতো চিন্তা করতে পারে এবং মানুষের মতো করে কাজ করতে পারে। যেমন একটা রোবটের যদি এআই থাকে, সে নিজে থেকেই সব কিছু বুঝবে এবং কাজ করতে পারবে। তার মানে এআইটাও এখানে হবে না। তার মানে এটা কি হবে? বায়োমেট্রিক্স হবে, ঠিক আছে? অথবা এখান থেকে আরও কি প্রশ্ন আসতে পারে, যে একজন অমুক সাহেব, সে তার অফিস কক্ষে প্রবেশের সময় তার এই তোমার যাইয়া কি বলে, দরজার সামনে তাকানো ক্যামেরার দিকে তাকালে দরজাটা খুলে গেল, এখানে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? এখানেও কিন্তু তোমার বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়েছে। অথবা এমন বলতে পারে যে একটা স্কুলের বা তোমার কলেজের অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করছে হচ্ছে স্কুল কর্তৃপক্ষ, যে তুমি একটা নির্দিষ্ট ডিভাইসে হাতের আঙুল রাখছো আর তোমার অটোমেটিক্যালি তোমার প্রেজেন্টটা চলে যাচ্ছে। এখানে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়েছে। ওকে, তারপরে বলছে কোন নেটওয়ার্ক টপোলজি সবচেয়ে বেশি কেবল দরকার হয়। সো আমরা বাস টপোলজি যদি দেখি, বাস টপোলজি এরকম একটা তার থাকে, এই তারের চারপাশে একটা কম্পিউটার কানেক্টেড থাকে, ঠিক আছে? চারদিকে কম্পিউটার থাকে। তারপরে বলছে রিং হইতে একটা গোল করে থাকে, গোলের সাথে অনেকগুলা কম্পিউটার কানেক্টেড থাকে। স্টার টপোলজি দেখতে কেমন? স্টারের মতো একটা মেইন কম্পিউটারের সাথে অনেকগুলা কম্পিউটার এভাবে কানেক্টেড থাকবে, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারছি। আর আরেকটা আছে হচ্ছে মেশ টপোলজি। মেশ টপোলজিতে কী হয়? যেমন ধরো না, সবগুলো কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটার কানেক্টেড থাকে, ওরা এভাবে ওর সাথে প্রত্যেকটা কম্পিউটারের সাথে আলাদা তার দিয়ে কানেক্ট করে। তার মানে তোমরা এবার নিজেই বলো যে এখানের কোন টপোলজিতে সব থেকে বেশি তার ব্যবহার করা হচ্ছে? অবশ্যই মেশ টপোলজিতে। আর কোনো অন্য যদি এই তিনটার বাইরে অন্য টপোলজিও তোমার দেয়, তুমি চোখ বন্ধ করে মেশ টপোলজি ইউজ করবা, কারণ মেশ টপোলজিতে সব থেকে বেশি তার ব্যবহার করা হয়। তার মানে এটা হচ্ছে মেশ টপোলজি। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? নিচের কোন টপোলজিতে কম খরচে তুমি বাস্তবায়ন করতে পারবা? কোন টপোলজিতে একটা কেন্দ্রীয় সার্ভার থাকে? যেমন ধরো স্টার টপোলজি, এটা একটা কেন্দ্রীয় থাকে, মেন, ও যেটাকে মেনটেন করে। এই টাইপের প্রশ্ন তোমার আসতে পারে। ওকে, তো আমি যদি পরেরটাই যাই, তো বলছে HTTP এর এস কি নির্দেশ করে? অর্থাৎ এই যে এসটা, এটা কি নির্দেশ করে? এটা হচ্ছে সিকিউরিটিকে নির্দেশ করে। যেমন ধরো দুই ধরনের আছে, একটা হচ্ছে HTTP, তো আরেকটা হচ্ছে HTTP।
HTTPS, ঠিক আছে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি। একটার হচ্ছে এই HTTP আগে ব্যবহার করতো, যেটার কোনো সিকিউরিটি সিস্টেম ছিল না। এখন যে HTTPS, এখানে একটা সিকিউরিটি অ্যাড করা হয়েছে, যেখানে ডাটা অনেক সুরক্ষিত থাকে, তোমার ডাটা হ্যাক হওয়ার চান্স থাকে না এবং তোমার নিরাপদ থাকে। যেমন ধরো কোনো যদি দেখো যে তুমি কোনো একটা ওয়েবসাইটে যাচ্ছ বা তোমার সার্ভার ইউজ করছো, এরকম কিছু আসতেছে, ঠিক আছে, যে www.amazon.com এবং একটা আসতেছে HTTPS www.amazon.com। তো তুমি চোখ বন্ধ করে ধরবা যে এই দুইটা ডিফারেন্স হচ্ছে, এইটার কোনো সিকিউরিটি সিস্টেম নাই আর এটা সিকিউর একটা ওয়েবসাইট। তুমি যদি এইটা ইউজ করো, তোমার হ্যাক হওয়ার সম্ভাবনা বা কোনো ডাটা হারানোর ভয় নাই, যেটা এটাতে আছে। তার মানে HTTPর সাথে HTTPS এর ডিফারেন্স কি? সিকিউরিটি সিস্টেমটা এনক্রিপ্টেড থাকে HTTPS এর কারণে। তাহলে এখান থেকে একটা কি প্রশ্ন আসতে পারে যে এই যে HTTP এবং HTTP এর মধ্যে ডিফারেন্সটা কি, ঠিক আছে, সেটাও কিন্তু সিকিউরিটি আসবে, ঠিক আছে। এইরকম কিছু বেসিক প্রশ্ন তোমার দিতে পারে। আমি একদম এলাবোরেটলি বলে দিলাম দুইটা ডিফারেন্স এবং একটা উদাহরণ তোমার দিয়ে দিলাম। এটা কোন চ্যাপ্টারের অংশ? এইটা হচ্ছে আপনার 2 নাম্বার অধ্যায়। এটাকে আমরা পুরো পেইড ব্যাচে 4 অধ্যায় থেকে দিবে, 4 অধ্যায় মানে HTML এর পার্ট থেকে দিবে, ডোমেইন থেকে। ডোমেইন আছে, এগুলোকে আমরা পেইড ব্যাচে আরো ভেঙে একদম মানে এটা তো ওরা জাস্ট এস কেন হচ্ছে, তখন ওদের পুরা এটা বোঝানো হবে যে এটা অ্যামাজন কি .com কি বোঝাচ্ছে, www কি বোঝাচ্ছে, এই পুরাটা জিনিসটা আমরা ওদের বুঝাই দিব। যেমন amazon.com.bd আমরা একটু আগে বললাম যে এটাকে কান্ট্রি বোঝায়, যে এই জিনিসটা বাংলাদেশে, এরকম পুরা ডোমেইনটা আমরা আস্তে আস্তে বুঝবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, তারপর আমরা কথাবার্তা বলি একটু। হ্যাঁ, লাস্ট প্রশ্ন এটা। ওকে, লেট সি দ্য লাস্ট ওয়ান আজকের। একটু জুম করে নিচ্ছি। তো আমি যদি তোমাদেরকে বলি সি ভাষায়, অর্থাৎ 5 নাম্বার প্রশ্ন, সি প্রোগ্রামিং থেকে আসছে, যে কিসের সাহায্যে মেশিনের রূপান্তর করা হয়। সি ভাষায় যে প্রোগ্রামগুলো আমরা লিখি সেটা মেশিন করে কিসে রূপান্তর করা হয়। তো আমরা সবাই জানি কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 ছাড়া আর কিছু বুঝে না। তো তুমি যে আপনি কমান্ড করো স্ক্যানএফ, প্রিন্টএফ, তারপর গেট সিএইচ, এইগুলাকে কম্পিউটার কিছু বুঝতেছে বলো তো? না। আমি যদি নাবিল ভাই ধরো চায়নার, আমি বাংলাদেশি, নাবিল ভাই বাংলা জানেন না, আমি চায়না জানি না, আমি নাবিল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারবো? পারবো না। কারণ হচ্ছে আমি বাংলা পারি, উনি হচ্ছে চাইনিজ পারে, আমরা দুইজনই আর কোনো ল্যাঙ্গুয়েজ জানি না, ঠিক আছে নাবিল ভাই? তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন বলেন তো? আপনার সাথে আমার একটা বড় ডিল, বিজনেস ডিল করতে হবে, কারণ আপনি বাংলা জানেন না, আমি চাইনা জানেন না। এখন আপনি কি করতে পারেন? অবশ্যই আমি একজন দোভাষী বা ইন্টারপ্রেটার বা যে একজন থাকেন অনুবাদক থাকে আমার সাথে নিয়ে নিব। এক্স্যাক্টলি, আপনি কোনো একজন দোভাষী নিয়ে আসবেন যে আমার কথা শুনে আপনাকে ট্রান্সলেট করে দিবে, আপনার কথা শুনে আমাকে ট্রান্সলেট করবে। কম্পিউটার কিন্তু ভাই সেম কাজটা করে। কম্পিউটার হচ্ছে 0 এবং 1 ছাড়া কিছু বুঝে না। আমি যে এতগুলা লিখতেছি, যোগ করো, এই করো, ইনপুট নাও, কিচ্ছু বুঝে না। ও চলে যায় একটা দোভাষীর কাছে, অনুবাদকের কাছে। সেই অনুবাদকটা হচ্ছে 3 রকম। একটা হচ্ছে অ্যাসেম্বলার, ওকে, একটা হচ্ছে ইন্টারপ্রেটার, ওকে, আর একটা হচ্ছে আপনার কম্পাইলার। আচ্ছা, কম্পাইলার। এই 3টার কাজ হচ্ছে কম্পিউটারকে বোঝানো যে ওরা কি করছে, ঠিক আছে। অর্থাৎ আমি যাই লিখি, কম্পিউটার কিচ্ছু বুঝে না, শুধু 0 এবং 1 বুঝে। এই জিনিসটা কম্পিউটার, ওকে আমরা ঠিকই এটা দিই, বাট কম্পিউটার ওটা কিচ্ছু বুঝে না। কম্পিউটার চলে আসে ওর কাছে, ও কম্পাইল করে বুঝাই দেয় যে কি করতে হবে, ঠিক আছে, অনুবাদ করে। তো এখানে সি ভাষায় 3টা ব্যবহার করা হচ্ছে। অ্যাসেম্বলার, যেটা সেকেন্ড প্রজন্মের ভাষাকে হচ্ছে ট্রান্সলেট করে, আর বাকি ভাষাগুলো যেমন 5টা প্রজন্ম আসে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। কিন্তু অ্যাসেম্বলার শুধুমাত্র দ্বিতীয় প্রজন্মের বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকেই কম্পিউটারকে বুঝাইতে পারে, বাকিগুলা পারে না। তো এটা আমার এখন খুব একটা ব্যবহার করা হয় না। 2টা ব্যবহার করা হয়, ইন্টারপ্রেটার এবং কম্পাইলার। এই 2টা সব ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করতে পারে। প্রথম মানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রজন্ম সব ওরা কনভার্ট করে দিতে পারে। বাট এই 2টা ডিফারেন্স হচ্ছে, ইন্টারপ্রেটার লাইন বাই লাইন অনুবাদ করে, যে আমি আপনাকে একটা লাইন বললাম, আপনি ওই একটা লাইন আমাকে বলতেছেন, তারপরে আপনি আরেকটা লাইন বলতেছেন, এইভাবে। আর কম্পাইলার কি, আমি একটা পুরো স্পিচ দিলাম, আপনি পুরোটা শুনে তারপরে একবার অনুবাদ করে দিলেন। এটা হচ্ছে, এই 2টাই খুবই ভালো, বাট 2টার মধ্যে ডিফারেন্স হচ্ছে একটা লাইন বাই লাইন করে, একটা একবারে সব করে, পুরো গল্পটা একবার আপনাকে। কম্পাইলারে কি সময় লাগে একটু বেশি? কম্পাইলারের সময় হচ্ছে একটু কম লাগবে, কারণ একবারে করতেছে। আর ইন্টারপ্রেটার লাইন বাই লাইন করলে হচ্ছে টাইম লাগবে। তবে ইন্টারপ্রেটার ভালো, কারণ হচ্ছে আপনি যদি ভুল করেন, ওই ভুলটা তখনইও ঠিক করে দেয়। এক লাইনের ভুল ঠিক করার পরে পরের লাইনে যেতে পারবে। বাট কম্পাইলার যেটা করছে, পুরো ভুলটা একবারে দেখে, আপনাকে আবার ঠিক করতে হবে। তো এখানে সমস্যা হচ্ছে, সি ভাষা একটা মধ্যম স্তরের ল্যাঙ্গুয়েজ, ও কম্পাইলার ব্যবহার করে। এই জন্য সি ভাষাকে আরেকটা নামে ডাকা হয়, কম্পাইল ল্যাঙ্গুয়েজ নামে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, কম্পাইল ল্যাঙ্গুয়েজ কি?
ঠিক আছে, মানে সি কিন্তু এর আরেকটা নাম কম্পাইল ল্যাঙ্গুয়েজ। তোমরা নিশ্চয়ই পড়ার সময় দেখতে থাকবা যে কম্পাইল ল্যাঙ্গুয়েজ বলেছে, তার মানে সি ভাষায় লেখা প্রোগ্রাম কিসের সাহায্যে মেশিন রূপান্তর করে, এই তিনটার, এটা তো হবে না, এটা বাদ, এই দুইটার একটা দিবে। আর এখানে কিন্তু সি যেহেতু বলছে তাহলে ইন্টারপ্রেটারও হবে না, কারণ ইন্টারপ্রেটার ব্যবহার করে না সি, সি শুধুমাত্র কম্পাইলার ব্যবহার করে। ঠিক আছে, তার মানে আমি সিতে যেই কমান্ডগুলাই করি ও না বুঝে কম্পাইলারকে আসে, কম্পাইলার ট্রান্সলেট করে ওকে বুঝাই দেয়। ঠিক আছে, এটা তারপরে ও হচ্ছে ওই অনুযায়ী আপনাকে আউটপুটটা দেয়, তারপরে ওইটা আবার হচ্ছে ও কনভার্ট করে আমাদের দেখায়। এই হচ্ছে ব্যাপারটা। এই ছিল 2020-21 সালে জিএসটিতে পুরা জিকের মতো সবগুলাই কি আসছে তোমার এই আইসিটি থেকে আসছে। এখন এই বছর 5টা-4টা আসবে। সো দেখো একটা বিষয় চিন্তা করো, গুচ্ছতে কিন্তু আসলে ওভারঅল একটা মার্ক পেলেই যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিষয় চলে আসে। একসময় তোমার মনে হতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলেই আমার একমাত্র টার্গেট, আমি ঢাবিতেই চান্স পাবো। একসময় তোমার মনে হয়, মানে আমি যেটা বলতে চাচ্ছি, একসময় তোমার মনে হতো যে ঢাবিতে চান্স না পেলেই কি জানি কি হয়ে যাবে। এরপর বাস্তবতা যখন সামনে আসে তোমার মনে হলো না, ঢাবি না, জাহাঙ্গীরনগরে চান্স পেলেও চলবে। তারপর তোমার মনে হলো জাবিতে পরীক্ষাটা খারাপ হয়েছে, আর জাবি দরকার নাই ভাই, রাবি ল আমার দরকার। রাবির পরীক্ষা আল্লাহ না করুক খারাপ হলে ভাববে না, চবির পরীক্ষা খারাপ না হলে রাবি দরকার। রাবি না হলে তোমার মনে হবে কি জানো, যে একটা পাবলিক হইলেই হয়। মানুষ ধীরে ধীরে সময়ের সাথে মানিয়ে নেয়। এখন তোমরা যারা হতাশ হয়ে গেছো যে ঢাবিতে খারাপ হয়েছে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে খারাপ হয়েছে বা সন্দেহের মধ্যে আছে হবে কি হবে না, অনারা দিব কি দিব না, এরকম না, তুমি ভাই সবগুলোতে ভালো করে দাও, সেটা চবি হোক, গুচ্ছ হোক, রাবি হোক, বা যে কোনো বিশ্ববিদ্যালয় যে কোনো ইউনিট হোক। কারণ একটা সময় এসে তোমার মনে হবে যে একটা পাবলিকে চান্স পাইলাম না, তোমার আফসোস লাগবে। তাই ডিসিশান যা নেওয়ার এখনই নাও, সবগুলোতে ভালো করে দাও। রাবি শুধু টার্গেট করবা, এইটাই টার্গেট করবে, এটা না হলে না, ওইটা না হলে না, এরকম বললে দিন শেষে দেখবা শেষে এসে তুমি এসে আফসোস করবা। তো মানুষ আসলে সময়ের সাথে পরিবর্তন হয়, তার চাওয়া পাওয়া, তার প্রাপ্তি, তার আশা সবগুলো কিন্তু পরিবর্তন হয়। তাই পরে যত আফসোস করতে না হয়, তাই এই কথাটা বলে রাখলাম যে যেটার জন্য লড়তেছো সামনে বাকি যেটা আছে ভালো করে দাও, দিন শেষে যা হয়েছে বাদ ভালো করে দাও। সো যারাই দেখছিলা সবাইকে ধন্যবাদ। ভাইয়া কেমন পড়াইছে তোমরা অনেকেই কমেন্ট করেছো। তারপর তোমরা যারা জানাতে চাও জানাতে পারো। আমাদের গুচ্ছ যে আইসিটি আছে পুরোটা তোমাদের ভাইয়া পড়াবে, প্রত্যেকটা চ্যাপ্টার ভেঙে ভেঙে পড়াবে, পুরো টপিকও পড়াবে, এরকম এমসিকিউ সলভ করাবে। আগে টপিকগুলো শেষ করবো, যে কেন হয়েছে ম্যাথগুলো শেষ করে তারপরে আমরা এগুলো সলভ করবো, যাতে তোমরা বুঝতে পারো। এবং আরেকটা বিষয়, আমরা যখন গুচ্ছ জিকের তো ধরো আইসিটি রয়েছে, অর্থনীতি, পরিণতি, অনেক বিষয় কিন্তু রয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক থেকে প্রশ্ন আসে, সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে, এগুলো তো আমি পড়াবো। চাইলে সকল বিষয় একদম ওভারঅল একদম পুরো ভেঙে ভেঙে পড়ানো যাবে না, এতে তুমি আসলে শেষ করতে পারবে না, তোমার ভালো লাগবে না। ভাই ওই টপিকগুলোকে বেশি টাচ করবে যেগুলো কমন পড়বে, রাইট? একটা ব্যাপার হচ্ছে আপনার জিকের যে ব্যাপার হয়, এদের অসীম একটা সমুদ্র, আসলে যতই পড়বা পড়ার শেষ নাই। আইসিটির সুবিধা হচ্ছে তুমি যা পড়বা সেটাই পড়বে, কোনো বাইরে থেকে আসার চান্স নাই, একদম কম টপিক, ওটা পারলেই হয়। আর ওর থেকে শুধু ঘুরাই দিতে পারে, যেমন ভাই যে আপনার বললাম যে এখানে হচ্ছে সি ভাষার বাদে অন্যটা দিতে পারে, যে ইন্টারপ্রেটারের কাজ কি বা এই দুটার ডিফারেন্স কি, এটা কিন্তু একবারেও বুঝে গেল, যতই ঘুরাই দিকও পারবে। মানে জিকের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার অনেক প্রশ্ন নিয়মিত অ্যাড হচ্ছে, টার্গেট করে কোনটা কি করে কালকে কি হচ্ছে ওটাও পরশুদিন দিয়ে দিতে পারে, কিন্তু এটার কোনো ওই অসুবিধা নাই। মানে ও যদি ভালো করে পড়ে 7টা দিক 5টা দিক সব পারবে, একটাও মিস হওয়ার চান্স নাই ইনশাআল্লাহ। 25টার মধ্যে দেন 5টা যদি পেরে যায় এমনি কনফিডেন্ট থাকবে। আর গুচ্ছ জিকের প্রশ্ন মাঝে মধ্যে কিন্তু একটু ডিফারেন্ট টাইপের হয়। সো আমি যেটা শর্টকাটে বলি, অনেক রাত হয়ে গেছে, আমি শর্টকাটে বলি। তোমাদের যাদের টার্গেট গুচ্ছ, টার্গেট রাবি, টার্গেট চবি, রাবির হতে পারে এ ইউনিট অথবা বি ইউনিট অবাণিজ্য, দুইটাতে জিকে আছে, অথবা হতে পারে দিন শেষে 7 কলেজেও কিন্তু এখন ভর্তি পরীক্ষা, আবার ন্যাশনালও কিন্তু ভর্তি পরীক্ষা, এখন সব জায়গায় জিকে লাগে। তোমাদের মনে হয় যে না এখন আমার মনে হচ্ছে যে একটা পাবলিক হলেই হয়, তাদের যে কোনোটার সবগুলো জিকে কাভার করা হবে একটা কোর্সে, ঠিক আছে? সো তোমরা আজকে রাতে বা কালকে বা দ্রুত অ্যাড হয়ে যায়, এখন ডিসকাউন্ট চলছে, তুমি জাস্ট এই নাবিলস জিকে আমার যে ফেসবুক পেজটা রয়েছে নক দাও যে ভাইয়া আমি রাবির জন্য ভর্তি হতে চাই, ভাই আমি চবির জন্য ক্লাস কিন্তু আগামীকাল থেকে শুরু হবে, আমি খোঁজ নিব ইনশাল্লাহ। তারপরে গুচ্ছের জন্য শুরু হয়ে যাবে, অর্থনীতির ক্লাস আরেকজন নিবে, তোমার ভাই আগে আইসিটিটা শেষ করে দিবে, এরপর পরিণতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান এগুলো আমি শেষ করে দেবো ইনশাল্লাহ সময়ের মধ্যেই। এরপর আবার তোমার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো শেষ হয়ে যাবে। সো যেটাই কথা একটাই কথা, তোমরা আজকে যেমন ক্লাসে ছিলে, আগামীকালকে আমরা আরেকটা ফ্রি ক্লাস নিব নাকি বাকিগুলোর জন্য? ইচ্ছা দিতে পারে ওরা, যদি চায় ওরা কমেন্ট বক্সে জানাক, যে তোমরা একটু কমেন্ট বক্সে জানাও যদি আগামীকাল রাত 9টায়, এটা তো 20-21 ছিল, তাহলে 21-22, 22-23, 23-24
বাকি 3 সালে যে পরীক্ষাগুলো প্রশ্নগুলো হয়েছে হতে পারে 10 থেকে 12টা প্রশ্ন, আর ভাইয়া আরও কিছু প্রশ্ন হচ্ছে তোমার আইসিটি বই থেকে আনলো 20-25টা প্রশ্ন, কালকে আবার ফ্রি ক্লাসে সলভ করালো। তাহলে বুঝবা যে কী টাইপের প্রশ্ন হয়, কোন টপিক থেকে প্রশ্ন হয়। এরপরে তো পেইড ব্যাচে বাকি সব কিছু ভেঙে ভেঙে পড়াবেই। তোমরা একটু জানাও যে আগামীকাল তোমরা 9:30 রাত 9:30টায় তোমরা থাকবা কিনা, ফ্রি ক্লাস চাও কিনা। আর যারা রিয়েক্ট দিয়েছো, শেয়ার করেছো, থ্যাংক ইউ। যারা করনি করে দাও, যারা অনেক শেয়ার করেছো, অনেক রিয়েক্ট দিয়েছো, একটু আমার পেজ ইনবক্সে জানাও, রাইট? সো আজকে আর লেট করবো না। তোমাদের গতকাল একজন গানের প্রশংসা করলো, পরান যায় জলিয়ারে। আজকে কি কোনো গান হবে কিনা? এটা একজন লিখছে হচ্ছে আপনার কুমিল্লা ইউনিভার্সিটির কোনো ক্লাস নেবেন কিনা, এটা তো অবশ্যই নেওয়া হবে। জাস্ট আমার পেজ একটা নক দাও, আমি সেটা নিয়ে তোমাদেরকে একটু বিস্তারিত জানাচ্ছি। আর পেইড ব্যাচে আগামীকাল দেখো ছবিটা যেহেতু ঘনিয়ে আসছে, ছবি নিয়ে আমি আগামীকাল থেকে শুরু করে দেই। আমি যেই টপিক থেকে ক্লাস আসবে ওইটাই শুধু করাবো, তোমরা শুধু লুকায় লুকায় এগুলো করে ফেলবা, ব্যাস পরীক্ষা হলে ইনশাল্লাহ দেখবা যে ইনশাল্লাহ কমন পড়বে। আমি গত বছর কয়টা কমন পড়ছে কী পড়ছে তোমরা জানো। আর যারা 25-26 ব্যাচ, তোমাদের জন্য কিন্তু প্রি অ্যাডমিশন জিকে ব্যাচ চলছে। এই সামনের সপ্তাহে ক্লাস শুরু হবে। তোমাদের এতদিন কলেজে পরীক্ষা ছিল, আমি ক্লাস নিইনি, আমি পোস্ট করে দিয়েছিলাম গ্রুপে যে তোমরা কবে ক্লাস চাও। সো 25-26 ব্যাচ এখন থেকেই যদি জিকের প্রিপারেশন নিতে চাও, অ্যাডভান্স এগিয়ে থাকতে চাও, টপ করতে চাও, জাস্ট নাবিল জিকে পেজে নক দাও, সবার জন্য উন্মুক্ত রয়েছে। সো এটাই। আর মেইন কথা হচ্ছে দেখো, দেখতে দেখতে সময় চলে যাবে, এখান থেকে অনেকে আবার সেকেন্ড টাইম প্রিপারেশান নিবা, কারো কারো টার্গেট আবার মেডিকেল থাকতে পারে সেকেন্ড টাইমের, যার যেখানেই থাকে। জিকেতে ভালো করতে চাও, বুঝতে চাও, বুঝে বুঝে পড়তে চাও, কমন পেতে চাও, এক্সাম মডেল টেস্ট সব একসাথে দিতে চাও, জাস্ট এই কোর্সে যুক্ত হয়ে যাও। সো যারা যুক্ত হওয়ার আগামীকাল বা আজকে রাতের মধ্যে নক দিয়ে ফেলো, ডিসকাউন্ট চলছে। যাদের আর্থিক সমস্যা, আমি আবারও বলছি স্যার, যাদের আর্থিক সমস্যা তাদের জন্য কি একটু ডিসকাউন্ট করে দেওয়া যায়? অবশ্যই ডিসকাউন্ট দিতে হবে তাদের। আমি এটা সাপোর্ট করি, কারণ আমি অনেকরে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে 100 জনের 80 জন এমন পরিবেশ থেকে আসে বা এমন ফ্যামিলি থেকে আসে ভর্তি হওয়ার টাকা পর্যন্ত থাকে। এক্স্যাক্টলি, আমি নিজে দেখেছি এটা। আমাদের একটা মজা, আমি বারবার বলি, আমাদের বিশ্ববিদ্যালয়ের সব থেকে বড় বৈশিষ্ট্য যেটা পৃথিবীর আর কোনো বিশ্ববিদ্যালয়ের নাই, নট ইভেন বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের 64 জেলার 64 জায়গা থেকেই মানুষ আসে, এবং সব রকমের, একদম যার বাবা রিক্সা চালাইছে এবং যার বাবা নাই সেও আসে। বাংলাদেশের সব থেকে বড় শিল্পপতি সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো এখানে এমনও হয় 20 টাকায় খাবার পাওয়া যায় আমাদের ডাকসুতে অথবা টিএসসিতে। ওই 20 টাকার খাবারও 3 বেলায় খাইতে পারে না। আমার অনেক বন্ধু আছে, আমি দেখছি জাস্ট ডাল দিয়ে ভাত দিয়ে খেয়ে যাচ্ছে 10 টাকা 20 টাকা দিয়ে, ঠিক আছে, এইটাও পারে না। তো আমি জানি যে তারা কত কত হার্ড ওয়ার্ক করে এই পর্যন্ত আসছে, কতটুকু ডেডিকেটেড থাকলে এই পর্যন্ত আসতে পারলো। তো তোমাদের মধ্যে কেউ যদি এরকম ন্যূনতম ডেডিকেশন থাকে যে না আমি ওখানে যাবোই এনি হাও, তো আমরা অলওয়েজ তোমাদের পাশে থাকবো। এটা যেই কোনো বিশ্ববিদ্যালয় ভাই, তোমার হার্ড ওয়ার্ক করতে হবে। তোমার একটা সিম্পল কথাবার্তা, অনেকের পিতামাতা নাই, অনেকের পিতামাতা আছে, পিতামাতার পরিচয় তোমার দ্বিতীয় অনেক সময় লজ্জা হয়, বাবা রিক্সা চালায়, বাবা এই কাজ করে, বাবা ওই। তবে লজ্জা পাও না ভাই, তোমার বাবা যাই করুক, এটা সগর্বে বলবা। আর তবে একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের এই জায়গা থেকে আমাদের কিন্তু চেঞ্জ আনতে হবে। আজকে আমার বাবা কষ্ট করছে, এখন আমি ভবিষ্যতে কি করব, আমার পোলাপান কেউ থাকবে, এটা ডাজন্ট ম্যাটার, বাট আমার বাবাকে আমি কিছু অর্জন করে দেখাই দিতে চাই, তারা এটাই চায়। এই জন্য কিন্তু তুমি পরিশ্রমটা করছো। সো এইটা আর কয়েকদিন জারি রাখতে হবে। যদি তোমার পড়াশোনায় একটু ব্রেক চলে আসে, নতুন করে রুটিন করে শুরু করো। যে কোনো সমস্যা আমাকে শেয়ার করো, ঠিক আছে? নতুন করে আবার রুটিন করে শুরু করো। তোমার সংগ্রাম তোমাকেই করতে হবে, তোমার সাফল্য দেখবা দিন শেষে তোমাকেই সাপোর্ট দেবে, কেউ সাপোর্ট দেবে না। ভালো কিছু করতে হবে এই প্রত্যয়ে চেষ্টা করো, সর্বোচ্চ চেষ্টা করো। তুমি কিন্তু চেষ্টা কম করছো না, সেখানে আরেকটু বেশি পরিশ্রম যুক্ত করো। এই যে গুচ্ছ আছে সামনে, রাবি আছে, চবি আছে, রাবির আইন কত ভালো, বিভিন্ন জায়গায় মানে ম্যাজিস্ট্রেট বা লতে যেই ভালো ভালো জায়গায় যাওয়া যায়, জাজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাই বলি, সেখানে কিন্তু রাবি থেকে প্রচুর ভালো ভালো জায়গায় যায়। শুধু ল কেন, অন্য ডিপার্টমেন্টে ভালো করছে। রাবির ল তো অনেক ভালো, অনেক ভালো। ছবি তো এরকম কিছু ডিপার্টমেন্ট খুব ভালো, সব ডিপার্টমেন্টই ভালো। তুমি নিজের জায়গা থেকে যেই প্রতিষ্ঠান থেকে ভালো করো, শুধু ডাবি করলেই হবে না। যে কোনো বিশ্ববিদ্যালয়ই, পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য চেষ্টা করো, গুচ্ছের জন্য চেষ্টা করো। তোমার কাছে যে সুযোগটা আছে কাজে লাগাও ভাই, এখন সময় দিন শেষে তোমাকেই ভালো কিছু করতে হবে, এটাই। সো সেজন্য আমরা পাশে থাকবো, আছি বদ্ধপরিকর। দেখা হবে পরবর্তী ক্লাসে আগামীকাল রাত ঠিক 9:30 এই পেজে যুক্ত থেকো। আর সবাই হচ্ছে একটু রিয়েক্ট দিয়ে দিও এই ক্লাসটার মধ্যে। আমাদের পরিচিত বন্ধু বান্ধবদের অবশ্যই জানিয়ে দিবা, পারলে শেয়ার দাও, নিজের টাইমে রেখে দাও। আর এমনিতেও তো 30 দিনের বেশি থাকবে না ক্লাসগুলো, তো একটু রেখে দিও সবাই।
আচ্ছা, কি আর কোনো কমেন্ট কি করতেছে বলাবেন? কমেন্ট দিছে একটু পড়ি। আপনার অনেক অনেক ভালো লাগে আপনাদের ক্লাসগুলো। পাপ্পু ভাইয়ের আইসিটি ক্লাস মানে আগুন। আচ্ছা, এখানে 25-26 ব্যাচের কেউ কে আসো একটু জানাও তো, তোমাদের জন্য একটা সুখবর আমরা দেওয়া যায় কিনা কোনো গুড নিউজ? এক্স্যাক্টলি, তোমরা কি চাও বলো তো, আমাদের থেকে কি এক্সপেকটেশন তোমাদের? তোমরা জানো আমি হয়তো জিকে পড়াই, কিন্তু আমি কিন্তু বাংলা তোমাদের যে গদ্যপদ্য রয়েছে, বাংলা প্রথম পত্র নাটক উপন্যাস, সেটা কিন্তু আমি পড়িয়েছি দীর্ঘ সময় ধরে এবং মোটামুটি ভালো পড়ানোর চেষ্টা করি। সো ভাইয়া আইসিটি পড়ায়, আমি বাংলা প্রথম পত্র পড়াই। তো এখানে যদি আরেকজন কেউ ইংলিশ পড়ায়, আরেকজন বাংলা দ্বিতীয় পত্র পড়ায়, ইংলিশ বাংলা আইসিটির জন্য যদি তোমরা কোনো শিক্ষক প্যানেল তোমাদের দরকার হয়, যে হ্যাঁ তরুণ তেজোদ্দীপ্ত, তারপর হচ্ছে তোমাদের জন্য দরকার বেস্ট সার্ভিস দরকার, ইংলিশ বাংলা আইসিটিতে A+ দরকার। এক্স্যাক্টলি। যদি 25-26 ব্যাচ থেকে আমি এতটুকু শিওর দিচ্ছি যে আমার কোর্স করার পরে যদি 90-এর একও কম পাই, এই দায়ভার 90, মিনিমাম 90 ভাই। তাহলে বাংলা ক্ষেত্রে তো আমি বলতে পারবো না, কারণ আমার এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে কিন্তু 3টা কন্ডিশন আছে ভাই। হ্যাঁ, কি কন্ডিশন? ক্লাসে রেগুলার হইতে হবে। আচ্ছা, এক ক্লাসে 10 মিনিটও লেট করা যাবে না, কারণ আইসিটি ম্যাথ 10 মিনিট শার্প টাইম আসতে হবে। হ্যাঁ, শার্প টাইম লেট করলে ও ওই পুরোটা বুঝবে না। আচ্ছা, ওকে, এই একটা ব্যাপার। আর আমি ক্লাস মানে হোমওয়ার্ক খুবই কম দেই, যেটা না হইলে না, কারণ আমি জানি ওদের কত প্যারা যায়। তো আমি যতটুকু দেই মানে একদম না হইলেই না, যেটা না করলে সমস্যাটা করতে হবে। ওকে, এই 3টা কন্ডিশন যদি কেউ মানে 90-এর একও কম পাই, এই দায়ভারবার আমি নিচ্ছি। আমার অলরেডি এখানে যারা ক্লাস করছে অনেকেই এখানে মিনিমাম 10-15 জন আমার গত আইসিটি ব্যাচে ছিল। তোমরা একটু কমেন্ট করে দাও। একজন কমেন্ট করছে যে আমি ভাইয়ের ব্যাচে ছিলাম, A+ পাইছি আইসিটিতে। এখন যদি কেউ থাকো একটু কমেন্ট বক্সে জানাও যে তোমাদের রেজাল্ট আসলে কেমন। কারণ আমার গতবার 2 জন স্টুডেন্ট ভাই 100 তে 100 পাইছে। এটা ভাই, এটা হচ্ছে সুবিধা হচ্ছে আপনার হইলে একদম ফুল মার্ক, না হইলে তো নাই। ম্যাথের ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে প্র্যাকটিক্যাল আছে। 25-এ 25 পাওয়া ইজিলি পসিবল যদি কলেজ ভালো হয় আর তোমার প্রিপারেশন ভালো হয়। আসলে অনেক কলেজ আবার ইচ্ছা করে কমাই দেয়। কমেন্ট করছে 25 কাউসার। আমরা যদি বাংলা ইংলিশ আইসিটির বেস্ট সার্ভিস দিই, আশা করি অনেকেই রেসপন্স করবে। আমাদের প্ল্যান আছে, তোমরা জাস্ট আমাদেরকে জানাবা। ওকে, দ্যাটস ইট। সো আজকের তোমাদের রেসপন্স ভালো হইলে আমরা অবশ্যই আনবো সিবিআই কোর্স আসবে। এই না ভালো হইলেও আনবো, সমস্যা নাই, ঠিক আছে? কারণ কেউ না কেউ আমাদের জন্য অপেক্ষা করতেছে। একজন হইলেও তাহলে আমরা ওকেও ইগনোর করব না। সো আমাদের যেহেতু সেটআপ আছে, আমাদের যেহেতু মানসিকতা আছে সার্ভিস দেওয়ার, আমাদের শীট রেডি হচ্ছে, আমাদের পরীক্ষা রেডি হচ্ছে, আমাদের প্ল্যানটা গুছিয়ে আসছে, আমরা যেহেতু ইউনাইটেড, আমরা যেহেতু পড়িয়েছি, এখন একজন থাকলে একজনকে আমরা বেস্টটা দেব, একজন থাকলে একজনকেই বেস্ট দিব। এখন না দেওয়ার কোনো সুযোগ নেই ভাই। এক্স্যাক্টলি। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক 9টা 30 মিনিটে তোমাদের গুচ্ছের আইসিটির বিগত সালের প্রশ্ন সলভের দ্বিতীয় ক্লাসে তোমাদের পাপ্পু ভাই থাকবে, আর আমি তো থাকবে, মাঝে মধ্যে বকবক করতে আসবো। আর যারা ছিলে এতক্ষণ থ্যাংক ইউ, শেয়ার করেছো থ্যাংক ইউ, মেনশন করেছো থ্যাংক ইউ। আর হচ্ছে গিয়ে রাবি চবি গুচ্ছের এবং 7 কলেজ বলি এবং কি তোমাদের ন্যাশনাল বলি, সবগুলো জিকের বান্ডেল একবার টাকা পে করে একটা কোর্সই পাবা স্বল্প টাকায়। আর্থিক সমস্যা থাকলে একটু জানাবা, আরও কম করে দিব। নাবিল জিকে পেয়েছে, নক দিয়ে ফেলে এখনই। দেখাবে পরবর্তী ক্লাসে। ওদের জন্য কি কিছু দিতে চাইছিলেন আজকে? কি টাইপের মানে কোনো গিফট দেওয়ার কথা ছিল? ও, যারা সর্বোচ্চ শেয়ার করেছে এরকম 2 জন, শেয়ার মেনশন বিভিন্ন গ্রুপে শেয়ার, সেগুলো স্ক্রিনশট নিয়ে নাবিল জিকে পেজে উপস্থাপন করো, তোমরা অবশ্যই গিফট পাবা। সেটা হতে পারে আমার কোর্সে অ্যাড করতে পারি, হতে পারে মোবাইল রিচার্জ, হ্যাঁ এনিথিং গিফট তো গিফটই দিব ইনশাআল্লাহ। যেহেতু পাপ্পু ভাই সব আমি বলে দিলাম অবশ্যই বাবা, জাস্ট তোমরা হচ্ছে প্রুফটা দিও যে কয়টা শেয়ার দিয়েছো। আবার আগামীকাল ক্লাসেও থেকে আগামীকালও শেয়ার মেনশন করতে হবে, দুইটা মিলাই যদি দেই, দুইটা মিলাই দিলে একটা ভালো কিছু দেওয়া যাবে ইনশাআল্লাহ। ওকে, আজকে আমি এই পর্যন্তই, বাই। তোমাদের পাপ্পু ভাই কিছু বলার থাকলে বলবেন, তারপর হচ্ছে গুড বাই। নাকি সকাল নাকি রাত? অবশ্যই রাত। আগামীকাল রাত ঠিক 9টা 30 মিনিটে পাপ্পু ভাই থাকবে। ঠিক আছে, এই একটা আর বেশি কথা বলবো না, অনেক কথা হয়েছে, জাস্ট এতটুকুই বলবো। কোর্স শেষে আইসিটিতে যদি 5টা পড়ে 7টা পড়ে, ডাজেন্ট ম্যাটার কয়টা পড়বে, একটাও যদি না পড়ো ওই দায়ভার আমার, কিন্তু তোমার রেগুলার ক্লাস করতে হবে, এতটুকুই। একটাও বাদ যাবে না, কারণ এখানে যা আসছে খুবই বেসিক প্রশ্ন, খুব বেশি হার্ড দেওয়ার চান্সেস নাই। আর তুমি যদি এমন, আমি এখানে জানি যে ম্যাক্সিমাম 5 অধ্যায় স্কিপ করেছো তুমি, আমি ধরে নিচ্ছি তুমি 5 অধ্যায়ের নামও জানো না, তাও তুমি ওই অধ্যায়ের সব অঙ্ক পারবা ইনশাআল্লাহ। বেসিক রুলস 2 মিনিটের মধ্যে শিখাই দেবো, কোনো টেনশন নিও না। কিছু টেকনিক আছে, ওগুলো ফলো করেই পারবা। আশা করছি সবাই আজকের ক্লাস সবাই বুঝেছো। একটু কমেন্ট বক্সে জানাবে যে তোমরা ক্লাসগুলো বুঝেছো কি না। ভাইয়া আপনার জন্য অনেক দোয়া রইল, আপনার তৈরি এই পেজের অংশীদার হয়ে আমরা গৌরবান্বিত। এইরকম টিচার আমরা সব জায়গায় যাই, শুধু অনলাইনের পাশাপাশি অফলাইন আমি পড়াই না, তোমাদের ভাইয়া পড়ায়। যদি ডিটেইলসটা একটু বলে দিতে, অফলাইন কোথায় তুমি আইসিটি পড়াও, কাদের পড়াও, কেন পড়াও, একটু জানতে দাও। অফলাইন আমরা হচ্ছে রাইট নাও মোহাম্মদপুরে আছি,
ইকবাল রোডে, তোমার রেসিডেন্সিয়াল মডেল কলেজের একদম সাথে, কাছে, ওখান থেকে 1 মিনিট হাঁটা লাগে। ইকবাল রোডে হচ্ছে আমরা একদমই হচ্ছে তোমার বাংলা ইংলিশ আইসিডির কোর্স চলতেছে। অ্যান্ড আরেকটা ব্রাঞ্চ আমাদের আসবে, সেটা আমি তোমাদের খুব দ্রুত জানাই দিব, অফলাইন যদি ওখানে পড়তে চাও। এছাড়া আমার হচ্ছে তোমার বাসাবো, কদমতলা এবং খিলগাঁওতে নিজের পার্সোনাল ব্যাচ আছে। তোমরা যদি ওখানেও পড়তে চাও, বাসাবো খিলগাঁও এরিয়াতে, সেখানেও তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমাদের যদি আগের রিলেটেড কোনো মানে তোমার ধরো যে 4 অধ্যায় অথবা 5 অধ্যায়ের কোনো টপিকে সমস্যা আছে, তোমরা চাইলে আমার পেজে যাইতে পারো। আমার পেজে অলরেডি তুমি ফোনে একটু দেখায়, জাস্ট আমার ফোনটা দেখায় দিল, এক্স্যাক্টলি ছবি সব খুঁজে পাবে, লিখে দিলে অনেক সময়। আচ্ছা, আমার পেজের নাম হচ্ছে আইসিটি ইজ ইকুয়াল টু ওয়াটার। তোমরা যদি এইখানে দেখতে পাচ্ছ, এই যে আইসিটি ইজ ইকুয়াল টু ওয়াটার, এটাতে আমি যদি ক্লিক দিই, সামনে আয় আরেকটু, ওকে, এইটা হচ্ছে আমার পেজ। তোমরা এই পেজে গেলে অলরেডি এই রিলেটেড অনেক এমসিকিউ এবং সিকিউ সলভ পাবা। ফ্রি অনেক ক্লাস তোমাদের ভাইয়া কিন্তু ফ্রি অনেক ক্লাস নিছে, ফ্রিতে কোর্স দিয়েছিলাম আর কি, বাংলাদেশের পর স্বাধীনতা পরে। আর হচ্ছে এই কোর্সটা করলে তুমি ওখানে দেখবা যে 4 অধ্যায় 5 অধ্যায় করানো আছে। যাদের স্কিপ করেছিল তারা জাস্ট বেসিকটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, বেসিকটা একদম অ্যাডভান্সলি ক্লিয়ার হয়ে যাবে, একদম টোটালি পড়ানো। ঠিক আছে, দেখতে পারো। আর যারা ভাইয়ের কাছে অফলাইনে পড়তে চাও, তারা হচ্ছে আমার পেজে নক দিবা যে ভাই পাপ্পু ভাইয়ের কাছে আমি এইখানে অফলাইনে পড়তে চাই, কোথায় পড়ে ডিটেইলস আমি তোমাকে ভাইয়ের যোগাযোগের ঠিকানা দিয়ে দিব। সো এ পর্যন্তই আজকে। দোয়া করি তোমাদের স্বপ্নটা পূরণ হোক, এই দোয়াটা আমাদের থাকে, তোমাদের বেশি সাফল্য। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিকেতে আমার ব্যাচ থেকে কিন্তু কমন পড়েছে, এবং আমার শিক্ষার্থী কিন্তু একটা গুড নিউজ আছে, টপ 10 টপ 20 টপ 30 টপ 50 সবগুলোতে আছে। আমি এগুলো সব পোস্ট করব। আমার হচ্ছে চাচাতো বোন হচ্ছে জাহাঙ্গীরনগরে ল নিয়ে পড়তেছে। ও আমাকে বলেছে যে আপনার ক্লাস করে ও হচ্ছে ওখানে অনেক বেশি উপকৃত হয়েছে। এটা শুনে আমার নিজেরই খুব ভালো লেগেছে যে আমি ক্লাস নিয়ে গেছি, ও দেখছে, ও আমাকে দেওয়ার পরে মেসেজ দিয়েছে। আমি আসলে ব্যস্ততার কারণে পোস্টগুলো করতে পারিনি। কারা কততম হয়েছে এটা অবশ্যই করব, যারা হয়েছে অলরেডি তোমাদেরকে নিয়ে পোস্ট করবো ইনশাল্লাহ। আর আমি তো বলেই দিছি, আমার কোর্সে তুমি আসো, ধরো যেই কোনো কোর্সে আসো সাম্প্রতিক, তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে টপ র্যাঙ্কিং করবা, তোমার জন্য থাকবে বিশাল পুরস্কার, এবং টাকার উপরে কোনো পুরস্কার নাই আসলে। টাকাই, বই ল্যাপটপ দরকার নাই ভাই, তোর টাকা দিয়ে দেবো, তুই চান্স পাওয়ার প্রতি খুশি থাকবি, কোনো উইদাউট এনি কন্ডিশন। তোকে এসে এনে ভিডিও করতে হবে, বলতে হবে ভাইয়ার কোর্সে ছিলাম, এগুলো কিছু করতে হবে না, লাইভেই বললাম। তুই ইয়া করবি, তুই আমার কোর্সে ছিলি, প্রমাণ দিবি, তোর সাথে আমার সম্পৃক্ততা ছিল, যোগাযোগ ছিল, প্রমাণ দিবি, ব্যাস, এতটুকুই। এই সুযোগটা আছে। সো যারা মানে কনফিডেন্স আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো করবা, কোর্সে যুক্ত হয়ে যাও, হয়তো বড় একটা ম্যাসিভ পুরস্কার তুমি পেতে পারো ইনশাআল্লাহ। এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমাদের পাপু ভাই নিবে, আশা করি ওর ক্লাস ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাস। শুভরাত্রি।